স্যার শুরু করবেন প্লিজ। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এভরিওয়ান এক্সাম ব্যাচ ডেমো ক্লাসে আপনাদের সবাইকে। কালকে থেকে আমাদের পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে, তাই সবাইকে পবিত্র মাহে রমজানের অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের দেশে কোভিড সিচুয়েশন খুবই খারাপ, তো প্রতিদিনই 60 থেকে 70 ইভেন 80 জনও মারা যাচ্ছে এবং ওয়ার্ডের অবস্থা খুব একটা ভালো না। তো আমরা আশা করছি আপনারা সবাই নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। তো আজকে মেইনলি আপনাদের কোভিড সিচুয়েশন যেহেতু খারাপ, আমি বলতে চাচ্ছি যে সবাইকে অনুরোধ করছি, ওয়্যার মাস্ক, ওয়াশ হ্যান্ডস এন্ড মেনটেন সোশ্যাল ডিস্টেন্স, জাস্ট 3 ইজি ওয়ে টু অ্যাভয়েড করোনা। ওকে, এখন আমাদের আজকে এক্সাম ব্যাচের মেইনলি রেসিডেন্সি এক্সাম ব্যাচের ডেমো ক্লাসের জন্য আমি বলতে চাচ্ছি যে এক্সাম ব্যাচ কেন ইম্পর্টেন্ট, কাদের জন্য ইম্পর্টেন্ট। এক্সাম ব্যাচ মেইনলি হচ্ছে যারা আগে একবার প্রিপারেশন নিয়েছেন রেসিডেন্সির জন্য, যাদের প্রিপারেশনটা একটু হলেও গুছানো আছে অথবা একটু ঘাটতি আছে, যারা সেই ঘাটতিটাকে আর একটু শানিত করতে চান, সেই এই এক্সাম ব্যাচটা হতে পারে অনেক বড় একটা অপরচুনিটি। যেহেতু তারা টাইম পান না, তারা বিভিন্ন সময় ডিউটিতে থাকেন, যে সময়টা পান তারা যদি ওই সময়টাকে কাজে লাগান, যদি আপনারা 5 থেকে 6 ঘন্টা করে হলো প্রতিদিন আপনারা কাজে লাগান এবং এক্সাম গুলো দিতে থাকেন, তাহলে আপনাদের ওই টপিক সম্পর্কে আপনারা অনেক বেশি একটা ভাস্ট নলেজ গ্যাদার করতে পারবেন। আর হচ্ছে কোশ্চেনের স্টেম তো বললামই, কোশ্চেনের স্টেম সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়, যেটা আপনাদের পরবর্তীতে এক্সামে হলে খুব কাজে দিবে আর কি। আমার নিজেরও খুব কাজে দিয়েছে। এই প্রতিটা স্টেম যখন আপনি সলভ করবেন, আপনি এক্সাম দিবেন, আপনার হাত পাকা হবে, আপনি কনফিডেন্সের সাথে আপনি এক্সাম হলে যেতে পারবেন এবং ভালোভাবে পরীক্ষাটা দিয়ে আসতে পারবেন। আর আপনি যখন একটা টপিক দেখতেছেন, যে একটা টপিক আপনি পড়তেছেন, তো এই টপিকের উপরই আপনি পরীক্ষা দিবেন ফার্স্টে, দেন আপনি সাবজেক্ট ফাইনাল দিবেন, দেন আপনি মক দিবেন। হ্যাঁ, এভাবে আপনি অনেক পরীক্ষা দিবেন। তো একটা টপিকের সম্পর্কে অনেক কিছু আপনার জানা হবে এবং এক্সামের আর কোশ্চেন কিছু বাদ থাকা যায় না। তো এগুলাই নিয়ে আপনি আলটিমেটলি পরীক্ষার হলে আপনি যাবেন এবং আপনি কনফিডেন্সটা আপনার অনেক বিল্ড আপ হবে। আর একটা ভালো সেটা হচ্ছে যে আপনার মেনলি যদি এক্সাম ব্যাচে আপনি পরীক্ষা দেন, আপনি নিজেকে জাজ করতে পারবেন যে আসলে আপনি কতটুকু ভালো করতেছেন বা কত নাম্বার থাকতেছে, এবং আপনি নেক্সট আমরা কম্পিটিটর হিসেবে আপনি কেমন স্ট্রং এবং কোন সাবজেক্টে আপনি পরবর্তীতে চয়েস দিতে পারেন, সেটা হিসেবে আপনি একটা অ্যাসেসমেন্ট করতে পারবেন। তো আজকে আমাদের মেইনলি ডেমো ক্লাস অন রেসিডেন্সি এক্সাম ব্যাচ, আমরা আজকে দেখাবো জাস্ট এক্সাম ব্যাচটাকে আপনি এই যে কোশ্চেন অ্যানালাইসিস করে ওইটাকে আপনি কিভাবে ম্যাক্সিমাম একটা ইনফরমেশন আপনি গ্যাদার করতে পারেন এবং এক্সপ্লেনেশনের মাধ্যমে। আমি জাস্ট সেটার একটা ওয়ে দেখাই দিব, বাকি কাজটা তো আপনাদেরকে করতে হবে। জাস্ট এটা আমাদের একটা ডেমো ক্লাস। তো আমি স্ক্রিন শেয়ার করছি আমার তরফ থেকে। ওয়েট, একটু স্ক্রিন শেয়ার। ওকে, Okay, welcome again, demo class on residency exam batch with extensive solve. আজকে আমাদের টপিক হচ্ছে মাইক্রোবায়োলজি। খুবই ভাস্ট একটা সিলেবাস এবং অনেক পড়া, অনেক কিছু মনে রাখতে হয়, প্রচুর ইম্পর্টেন্ট টপিক এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে অনেক টপিক এখানে সেট হয়। প্রায় রেসিডেন্সি এক্সামে 40 থেকে 45টা কোশ্চেন এবং ইভেন এমনও বছর গিয়েছে যেখানে 60টা কোশ্চেনের মতো মাইক্রোবায়োলজিতে এসেছে। তো মাইক্রোবায়োলজি আপনি যদি না পড়ে যান তাহলে আপনি আগে ডিসকোয়ালিফাই। এবং মাইক্রোবায়োলজি শুধু না, প্রতিটা সাবজেক্টই এখন ইম্পর্টেন্ট। তো আপনি কিছু কিছু সাবজেক্টে আপনাকে স্ট্রেন্থ গ্রো করতেই হবে, যেমন মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফিজিওলজি, ফার্মা, বায়োকেমিস্ট্রি এবং এগুলো যদি আপনি এবং ফ্যাকাল্টি। তো আলটিমেটলি এই জিনিসগুলো যদি আপনি কখনো মানে স্ট্রেন্থ বিল্ড আপ করতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো আমরা এখন আজকে মাইক্রোবায়োলজি নিয়ে বলতেছি। এখন আমরা একটু পরিচয়টা দিই। আমি হচ্ছে এমডি ফেজের রেসিডেন্ট হিসেবে নেফ্রোলজিতে আছি বিএসএনইউ তে। তো আমরা শুরু করি প্রথমেই। হ্যালো স্যার, স্ক্রিনটা একটু শেয়ার করবেন। স্ক্রিন শেয়ার করেছে তো স্যার আবার একটু করবেন স্যার প্লিজ। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে। তো আমরা শুরু করতেছি আমাদের মাইক্রোবায়োলজির আজকের ডেমো ক্লাস অন রেসিডেন্সি এক্সাম ব্যাচ। তো শুরু করা যাক।
তো ব্যাকটেরিয়োলজি দিয়ে আমরা আজকে শুরু করি। আমরা কোশ্চেন মেইনলি অ্যানালাইসিস করব এবং কোশ্চেনের যে এক্সপ্লেনেশনটা আছে সেখান থেকে কিভাবে ম্যাক্সিমাম অ্যামাউন্টের আপনি ইনফরমেশন নিয়ে ওই টপিকটা শেষ করতে পারেন সেটাই আমি আজকে ধরা দেওয়ার চেষ্টা করব। তো ব্যাকটেরিয়োলজি দিয়ে আমরা ফার্স্টে কোশ্চেনটা একটু দেখে নিই। সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, ব্যাকটেরিয়াল এসেনশিয়াল স্ট্রাকচার। আমরা অ্যান্সারটা পরে দেখি যে এই টপিকটা কোত্থেকে আসতেছে এবং কোনটা জিনিস আপনি পড়তে হবে সেটা জাস্ট আমরা একটু দেখি নেওয়ার চেষ্টা করি। তো ব্যাকটেরিয়াল স্ট্রাকচারের এখানে লেঞ্জের একটা টেবিল রয়েছে। তো এখানে আপনি দেখতেছেন যে আমাদের মেইনলি কোশ্চেনটা ছিল এসেনশিয়াল কম্পোনেন্ট এন্ড নন এসেনশিয়াল কম্পোনেন্ট। এই দুইটা থেকেই মেইনলি ওই কোশ্চেনটা সেট হয়েছে। তো এসেনশিয়াল কম্পোনেন্ট আমরা একটা জানি, ব্যাকটেরিয়া যখন একটা সেল ওয়াল থাকে, একটা সেল মেমব্রেন থাকবে, সেখানে একটা নিউক্লিয়ার থাকবে এবং রাইবোজোম থাকবে, এবং আর দুইটা জিনিস আপনাদের জন্য একটু আনকমন হতে পারে, একটা হচ্ছে মেসোসোম, একটা হচ্ছে পেরিপ্লাজম। এই দুইটা জিনিস অনেক সময় ভুল হয়, এটা হচ্ছে এসেনশিয়াল কম্পোনেন্টের মধ্যে পড়বে। তো এগুলা আমাদের সবারই জানা যে আমাদের সেলের মধ্যে কি কি জিনিস থাকে, সেগুলো হচ্ছে এসেনশিয়াল কম্পোনেন্ট। আর কিছু আছে নন এসেনশিয়াল কম্পোনেন্ট, যেমন হচ্ছে আপনার ব্যাকটেরিয়ার মধ্যে কিছু আমরা জানি ক্যাপসুলেটেড কিছু ব্যাকটেরিয়া রয়েছে। সো ক্যাপসুল ইজ এ নন এসেনশিয়াল কম্পোনেন্ট, এবং এইটা ক্যাপসুলের কাজটা কি করে, আমাদের যখন বডিতে কোনো অর্গানিজম ঢুকে তখন সেটা আলটিমেটলি আমাদের সেলগুলো মারতে চায়, ফ্যাগোসাইটোসিস করতে চায়। এই ক্যাপসুলটা মেইনলি কি করে, ক্যাপসুলটা ওই ফ্যাগোসাইটোসিস করতে দেয় না। এই ব্যাকটেরিয়ার এই জন্য এটা স্ট্রেংথ যে ক্যাপসুল যখন থাকে ফ্যাগোসাইটোসিস করতে দেয় না, সো এটা প্রোটেক্ট এগেইনস্ট হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এন্ড আরেকটা হচ্ছে পিলাই, এটা হচ্ছে পিলাস বা ফিমরিয়া, এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এটা কম্পোনেন্টটা অনেক সময় আসে কম্পোজিশনটা। এটা হচ্ছে মেইনলি দুইটা কাজ করে, পিলাই হচ্ছে দুইটা কাজ করে, একটা হচ্ছে অ্যাটাচমেন্টে সাহায্য করে, এন্ড হচ্ছে ডিউরিং কনজুগেশনের সময় এটা একটা হেল্প করে, সেক্স পিলাই নামে পরিচিত। তো পিলাই হচ্ছে মেইনলি এই দুইটাই কাজ করে। ফ্লাজেলা মেইনলি হচ্ছে আপনার মোটিলিটিতে হেল্প করে, মোটিলিটি, চলে মোটিলিটি কোনো হিট দিয়ে বা কেমিক্যাল দিয়ে ডিস্ট্রয় করা যায় না। ঠিক আছে, স্পোর কিলিং কিছু স্টেরিলাইজেশন টেকনিক আছে, যেমন আমরা জানি অটোক্লেভ, এভাবে স্পোরগুলোকে আমরা তখন মারতে পারি। বা হট এয়ার ওভেন 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 আওয়ার যদি আমরা হিট করি, তাহলে কিন্তু আমাদের স্পোরটা কিল হবে, তাছাড়া হবে না। এবং প্লাজমিড, এটা হচ্ছে আউটসাইড দা নিউক্লিয়াস, এবং এটা হচ্ছে সার্কুলার ডিএনএ। হ্যাঁ, সার্কুলার ডিএনএ, এটা মাথায় রাখতে হবে। এবং এটা মেইনলি সাধারণত অ্যান্টিবডি রেজিস্ট্যান্সের জন্য এটা সাধারণত দায়ী। আচ্ছা, আর গ্রানুলার গ্লাইকোকালিস হচ্ছে একটা নন এসেনশিয়াল কম্পোনেন্ট, আমি একটু উপরে বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে সেল ওয়াল, যেটা আমাদের একটা খুব এসেনশিয়াল কম্পোনেন্ট, ব্যাকটেরিয়ার সেল ওয়াল। তো সেল ওয়ালের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকতে পারে আমরা জানি, দেখেন, এটা হচ্ছে পেপটাইড ও গ্লাইকেন, পেপটাইড এবং গ্লাইকেন, পেপটাইড প্রোটিন, গ্লাইকেন সুগার, শেষ। সেল ওয়ালের মধ্যে পেপটাইড ও গ্লাইকেন এই দুটার কম্পোজিশন থাকতে পারে। এটার কাজ কিছুই না, আমি পরে ছবি দেখাবো আপনাদেরকে পেপটাইড ও গ্লাইকেন কোন জায়গাটা। এবং এই পেপটাইড ও গ্লাইকেনের কাজটা মেইনলি রিজিড একটা সাপোর্ট দিচ্ছে এবং প্রোটেক্ট করতেছে অসমোটিক প্রেসার থেকে, এগেইনস্ট অসমোটিক প্রেসার। ঠিক আছে, তো এটা হচ্ছে মেইনলি এখানে অ্যাকশন, অনেক ড্রাগ এখানে অ্যাকশন করে, যেমন পেনিসিলিন, সেফালোস্পোরিন, সেল ওয়ালে আমরা পড়ছি কিন্তু ফার্মাকোলজিতে। তো এখানেই হচ্ছে মেইনলি সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর যেটা আছে, সেখানে এখানে কিন্তু পেনিসিলিন, সেফালোস্পোরিন এখানে কাজ কাজ করে আর কি। এন্ড দেন হচ্ছে আউটার মেমব্রেন অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া একটা আউটার মেমব্রেন আছে, আমরা ছবি দেখবো, জাস্ট একটু মাথায় রাখেন। এই দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে লিপিড এ, একটা হচ্ছে পলিস্যাকারাইড, দুইটার নাম মিলাই হচ্ছে লিপো পলিস্যাকারাইড বা লাইপো পলিস্যাকারাইড যেটাই বলেন। তো লাইপোপলিস্যাকারাইডের মেইনলি কম্পোনেন্ট দুইটা, একটা হচ্ছে লিপিড এ, একটা হচ্ছে পলিস্যাকারাইড। ঠিক আছে, এটা হচ্ছে টক্সিক কম্পোনেন্ট অফ এন্ডোটক্সিন। এন্ডোটক্সিন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, এন্ডোটক্সিন। আর একটা জিনিস আমরা দেখতেছি সারফেস ফাইবার অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তো এখানে সারফেস ফাইবার থাকে সাধারণত গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে। তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া টিকোইক অ্যাসিড, টিকোইক অ্যাসিড হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে সেপটিক শক এর জন্য দায়ী ইন কেস অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর সেপটিক শকের জন্য গ্রাম নেগেটিভ হচ্ছে দায়ী হচ্ছে কি, লিপোপলিস্যাকারাইড। ঠিক আছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার জন্য সেপটিক শকের জন্য দায়ী কি, লাইপোপলিস্যাকারাইড। এবং সেইটাই হচ্ছে গ্রাম পজিটিভের ক্ষেত্রে এই টিকোইক অ্যাসিড, এটা হচ্ছে মেইনলি রেসপন্সিবল ফর সেপটিক শক। ওকে, এখন প্লাজমা মেমব্রেনে আমরা জানি লিপোপ্রোটিন, বাট এখানে কোনো এস্টেরল থাকে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। এস্টেরল থাকে কোথায়, এটা হচ্ছে ফাঙ্গাসে এস্টেরল থাকে। ঠিক আছে, এটা সেল মেমব্রেনে কোনো, এখানে প্লাজমা মেমব্রেনে কোনো ধরনের এস্টেরল থাকে না। আচ্ছা, রাইবোজোম, নিউক্লিয়েড আমরা জানি ডিএনএ, মেসোসোম মেইনলি কাজ করে সাধারণত সেল ডিভিশনে, এবং পেরিপ্লাজম এইখানে মেইনলি বিটা ল্যাকটামেজ এনজাইম থাকে। বিটা ল্যাকটামেজের কাজ কি, বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিককে কাজ করতে দিবে না। তো বিটা ল্যাকটামেজ এনজাইম যখন বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক আমরা দিব, তখন পেনিসিলিন, সেফালোস্পোরিন এগুলোতে কাজ করতে দেয় না। ঠিক আছে, সেক্ষেত্রে তখন আমরা কি দেই, অনেক সময় দেখি না বিটা ল্যাকটামেজ ইনহিবিটর কিছু অ্যাড করি, ক্লাভুলিনিক অ্যাসিড।
সেফোক্লাভ, ফিউরোক্লাভ, হ্যাঁ, সেফুরাজিন প্লাস ক্লাভুলিনিক অ্যাসিড আমরা অনেক সময় দিই। তো সেক্ষেত্রে পেরিপ্লাজম এটা হচ্ছে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, নট এটা পজিটিভে থাকে না, ঠিক আছে, এই স্পেসটা। তো আমরা একটু ফিগার দেখি, দেখেন আমি একটু মার্কার নিচ্ছি, সেটা হচ্ছে এই যে লাল মার্কিং যেটা, সেটা হচ্ছে সেল মেমব্রেন, ঠিক আছে, এটা হচ্ছে সেল মেমব্রেন। আচ্ছা, প্লাজমা মেমব্রেন যেটাকে বলতেছি, আর এখানেও হচ্ছে প্লাজমা মেমব্রেন। এখানে গ্রাম পজিটিভ হচ্ছে বাম দিকেরটা, গ্রাম নেগেটিভ হচ্ছে ডান দিকেরটা। এই যে দেখেন, এই যে কালো কালো দেখতেছেন না, এই বিশাল জায়গাটা, এটা হচ্ছে পুরাই হচ্ছে সেল ওয়ালের পেপটাইডোগ্লাইকেন, এবং এটা হচ্ছে মাল্টিপল লেয়ার এবং থিক। বাট এখানে অন দা আদার হ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দেখেন, এটা হচ্ছে থিন, দেখছেন, খুবই থিন। এইটাই হচ্ছে পার্থক্য, এটা মাল্টিপল লেয়ার, এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার বাট থিন। এই তারপরে দেখেন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা আউটার মেমব্রেন দিয়ে দিছে, হলুদ কালারের মার্কিং আমি উপর দিয়ে যাচ্ছি, তো এই কালার হচ্ছে আউটার মেমব্রেন দিয়ে দিছে, এটাই হচ্ছে লাইপোপলিস্যাকারাইড, যেটা গ্রাম নেগেটিভের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। এবং এই দেখেন, এই যে আপনার সেল আউটার মেমব্রেন এবং নিচে যে দেখতেছেন যে আপনার প্লাজমা মেমব্রেন, এই দুইটার মাঝখানে একটা সাদা স্পেস রয়েছে না, এটাই হচ্ছে পেরিপ্লাজমিক স্পেস, এখানেই থাকে বিটা ল্যাকটামেজ এনজাইম, যেটা বিটা ল্যাকটামকে কাজ করতে দেয় না, ঠিক আছে। এবং আমরা সবাই জানি প্রতিটা ব্যাকটেরিয়ার বাইরে কিছু কিছু ক্যাপসুল থাকে, ক্যাপসুল এটা, এইটা হচ্ছে ক্যাপসুল। আর আপনি দেখতেছেন যে লম্বা যেটা, সেটা হচ্ছে আপনার পিলাই, আর হচ্ছে এই যে কালো করে টিকোইক অ্যাসিড, যেটা গ্রাম পজিটিভে থাকে, গ্রাম নেগেটিভে থাকে না, এবং ফ্লাজেলাম তো থাকেই, এটা হচ্ছে বড়টা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার ব্যাকটেরিয়াল সেল ওয়ালের। তো আমাদের কোশ্চেনটা আমরা এখন একটু দেখি, ব্যাকটেরিয়াল এসেনশিয়াল স্ট্রাকচার আপনারা এখন বলতে পারবেন পেপটাইডোগ্লাইকেন মানে সেল ওয়ালের একটা কম্পোনেন্ট বলেছে, হ্যাঁ। তো সেখানে আমরা দেখতেছি এটা ট্রু হবে। এন্ড দেন হচ্ছে আপনার প্লাজমিড, এটা হচ্ছে ফলস হবে, কারণ প্লাজমিড হচ্ছে নন এসেনশিয়াল, আমরা দেখে আসছি। নিউক্লিয়েড এন্ড হচ্ছে, এটা হচ্ছে ট্রু, অবশ্যই নিউক্লিয়েড হচ্ছে ট্রু হবে, এবং ফ্লাজেলাম এটা নন এসেনশিয়াল কম্পোনেন্ট, এন্ড হচ্ছে প্লাজমা মেমব্রেন, অবশ্যই এটা ট্রু। আচ্ছা, তো আমাদের হচ্ছে ব্যাকটেরিয়াল সেলের স্ট্রাকচার এখানে গেল। দেন কোশ্চেন 2 এ আমরা যাই, ব্যাকটেরিয়া দ্যাট আর নট ভিজুয়ালাইজ মাইক্রোস্কোপিক্যালি বাই গ্রাম স্টেইন ইনক্লুডস। আপনাদের যদি কারো বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে চ্যাট বক্সে জানাবেন এখনই, আর অথবা আপনারা কোশ্চেন করতে পারেন। তো রেসপন্স করলে আই থিঙ্ক ইন্টারঅ্যাক্টিভ বেশি ভালো আরো বেশি ভালো হবে এই সেশনটা। তো কোশ্চেন 2 টা আমরা এখন যাচ্ছি, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া দ্যাট আর ভিজুয়ালাইজ that are not visualized microscopically by Gram stain. Gram stain এ যেসব ব্যাকটেরিয়া ভিজুয়ালাইজেশন হয় না, কোন কোন ব্যাকটেরিয়া হয় না, সুন্দর করে একটা টেবিল আছে, সেটা হচ্ছে আমাদের লেন্সের, সেটা সুন্দর করে এখানে কিছু নাম আছে, এই নামগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ বলতে আসলে কেন হচ্ছে, যদি আপনারা জানেন মুখস্থ করাটা ইজি হয়ে যাবে। যেমন মাইক্রোব্যাকটেরিয়া, মাইক্রোব্যাকটেরিয়া, যে কোনো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আর মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, এগুলো হচ্ছে সাধারণত গ্রাম স্টেইনে যায় না, এটা এসিড ফাস্ট স্টেইন। আমরা জানি সবাই মাইক্রোটিউবারকুলোসিস হচ্ছে এসিড ফাস্ট স্টেইন। এটা কেন নেয় না, এটা হচ্ছে টু মাচ, এই যে সেল ওয়ালটা লিপিড ওয়াল, লিপিড দিয়ে অনেক কিছু, টু মাচ লিপিড থাকে এখানে, ঠিক আছে। তো ডাই যখন আপনি দিবেন তখন ওটা স্টেইন আর নিবে না, তখন ওইটা পেনিট্রেট করতে পারতেছে না। তো এই কারণে হচ্ছে মেনলি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসটা এসিড ফাজ স্টেইন, এবং এটা গ্রাম স্টেইন নেয় না। দেন টেপোডার্মা প্যালিডাম আমরা জানি, এটা আমরা গ্রাজুয়েশনে পড়ে আসছি, সেটা হচ্ছে ডার্ক ব্রাউন ইলিমিনেশনে আমরা এটা অ্যাপ্রোচে দেখতে পারি। এটা টু থিন টু সি, মানে হচ্ছে স্পাইরোকিটস ফ্লেক্সিবল সেল ওয়াল, সো এটা হচ্ছে খুবই থিন, দেখাই যায় না। মাইক্রোপ্লাজমা সেল ওয়ালই নাই, সো এটার কোনো সন্দেহ নাই, গ্রাম স্টেইন নিবে না। লেজিওনেলা নিউমোফিলিয়া, এটা হচ্ছে পুয়ার আপটেক হয় সাধারণত, এটা হচ্ছে অ্যাটিপিক্যাল নিউমোনিয়ার জন্য দায়ী। এই দুইটা জিনিস একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। এন্ড হচ্ছে ক্লামাইডিয়া রিকেটসিয়া, আমি বলছিলাম ক্লামাইডিয়া রিকেটসিয়া ভাই ভাই সবসময় একসাথেই থাকে। ক্লামাইডিয়া সি আছে ইনক্লুশন বডি দিয়ে, আপনারা দেখেন ইনক্লুশন সি তে, ইনক্লুশন বডি দিয়ে আপনারা সাইটোপ্লাজমিটা অ্যাপ্রোচ করবেন। এন্ড রিকেটসিয়া হচ্ছে জিমসা স্টেন, নট গ্রাম স্টেন, এটা মাথায় রাখতে হবে। এবং ক্লামাইডিয়া রিকেটসিয়া হচ্ছে অব্লিগেট ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া। তো আমরা এখন কোশ্চেনে যাই, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া দ্যাট আর নট ভিজুয়ালাইজ মাইক্রোস্কোপিক্যালি বাই গ্রাম স্টেইন ইনক্লুডস। বোরেলিয়া মানে স্পাইরোকিটস, এটা হ্যাঁ, এটা ট্রু হবে। এখানে ডার্ক ব্রাউন ইলিমিনেশনের মাধ্যমে আমরা এটা দেখতে পারি, তাছাড়া গ্রাম স্টেইনে এটা দেখা যায় না। তো মাইক্রোব্যাকটেরিয়া অবশ্যই ট্রু। এন্ড হচ্ছে ইয়ারসিনিয়া, এটা আমরা পড়ি নাই, সো এটা ফলস। ক্লামাইডিয়া ইনক্লুশন বডি বলছিলাম, এটা হচ্ছে অ্যাপ্রোচটা ওভাবে হবে। এন্ড অ্যাসিনিটোব্যাক্টর, এটা হচ্ছে ফলস হবে, ঠিক আছে। তো দুইটা কোশ্চেন আমাদের হয়ে গেল। এখন আমরা কিছু ব্যাকটেরিয়ার গদ বাঁধা কিছু কোশ্চেন, সবসময় প্রায় কোশ্চেন সেট হয়, ফ্যাকাল্টেটিভ ইন্টারসেলুলার, ক্যাপসুলেটেড, তারপরে হচ্ছে ফেস্টিডিয়াস, তারপরে হচ্ছে জেনিটাল আলসার কারা কারা করতেছে, ল্যাটিন ইনফেকশন কারা কারা করতেছে, এগুলা নিয়ে প্রায় কোশ্চেন প্রতি বছরই সেট হয়। এগুলা আমাদের একসাথে সবগুলা সাজায় গুছায় পড়ে ফেলতে হবে। ফ্যাকাল্টেটিভ ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা একটু জানে আসি। এটা এক্সপ্লানেশনের মনে রাখার টেকনিক হচ্ছে আপনার সাম নেস্টি বাগস মে লাইফ ফ্যাকাল্টেটিভলি, এটা যদি আপনি মনে রাখেন তাহলে আপনার যত ধরনের ফ্যাকাল্টেটিভ ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া আছে আপনারা সবাই এই ছন্দের মধ্যে ফেলা যেতে পারবেন। Some nasty bugs may live facultatively, ঠিক আছে। তো সেখানে আপনি সামতে দেখেন সিজেলা সালমোনেলা, নেস্টি হচ্ছে নেইসেরিয়া, বাক্সে হচ্ছে ব্রুসেলা,
এন্ড মেতে হচ্ছে এমতে হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম এবং মাইক্রোপ্লাজমা, এন্ড লিভে হচ্ছে লিস্টেরা তিনটা এল দিয়ে আমাদের ব্যাকটেরিয়া আছে, এই তিনটার বাইরে আর কোনো এল দিয়ে ব্যাকটেরিয়া খুঁজে পাওয়া যায় নাই, ঠিক আছে? তো এটার নামটা কি? লিস্টেরিয়া, লিজিওনেলা এন্ড লেপ্টোস্পাইরা, তিনটা একসাথে বলবেন। এন্ড ফ্যাকাল্টেটিভ হচ্ছে ফ্যান্সি লেলা, ঠিক আছে? টেটিভলি মানে টেপোনিয়া প্যালিডাম, এবং এল ওয়াইতে লেপ্টোস্পাইরা আবারও আসছে, এবং ইয়ারসিনিয়া পেস্টিস। এইভাবে যদি আপনি ছন্দ আকারে মনে রাখতে পারেন, এগুলা থেকে প্রচুর কোশ্চেন হয়, প্রতি বছরই আসে, এক বছর পর পরই আসে বা প্রতি বছরই আসে। তো এগুলো জিনিস আপনাদের একদম ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে যদি আপনারা এই টেকনিক গুলো ফলো করতে চান। এটা নিতে পারেন, আপনাদের নিজস্ব টেকনিক যদি থাকে সেটাও আপনারা ফলো করতে পারেন। ওকে, তো এখন আমরা নেক্সট কিছু এরকমই আরো কিছু ব্যাকটেরিয়ার নাম জানি, যেমন মনে রাখার টেকনিক সহ। সেটা হচ্ছে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া নিয়ে অনেক কোশ্চেন আসে, এটা মনে রাখবেন এইচএনএস বিকেএসপি। বিকেএসপি একটা প্লেগ্রাউন্ড না আমাদের ক্রিয়া প্রতিষ্ঠান, তো সেখানে আমরা তো সবাই জানি, তো সেখানে এইচএনএস এবং বিকেএসপি দিয়ে মনে রাখতে পারেন। এইচএনএস এ কি হয় আমরা জানি, ক্যাপসুল মানেই হচ্ছে তিনটা ব্যাকটেরিয়ার নাম না বললে পাপ হবে, এবং সেই তিনটা ব্যাকটেরিয়ার নামটা কি? হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, নেইসেরিয়া মেনিনজাইটিস এবং সিস্টোককাস নিউমোনি। খুবই ইম্পর্টেন্ট তিনটা ব্যাকটেরিয়া, এবং এই তিনটা ক্যাপসুলেটেড। এটা ওয়ার্ডে প্রায় এর এগেইনস্টে পলিস্যাকারাইড ভ্যাকসিন আমরা দেই, স্প্লেনেক্টমি করার পরে ক্যাপসুলেটেড অর্গানিজম দিয়ে হতে পারে, এই কারণে আমরা ভ্যাকসিনেট করতে পারি ওই বাচ্চাটাকে। তো সেক্ষেত্রে এইচএনএস গেল। এখন বিকেএসপি তে, বি তে দেখেন বর্ডাটেলা পার্টোসিস, ব্যাসিলাস অ্যানথ্রাসিস, হ্যাঁ দুইটা বি। কে তে হচ্ছে ক্লেবসাইলিয়া, ক্লেবসাইলিয়া এন্ড সালমোনেলা, এস্তে সালমোনেলা এন্ড স্টেটোককাস, দুইটা আছে পায়োজেন্স এন্ড অ্যাগালেক্সি, এন্ড হচ্ছে লাস্টে পারফিনজেস, ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেস। এইগুলো হচ্ছে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, এর বাইরে কোনো ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া নাই। আপনারা যদি এই 10টা নাম মুখস্থ করেন, প্রতি বছরে টুকটাক এই সব কোশ্চেন আসেই। হ্যাঁ, এসটিএম কমন পাবেন, হয়তো অন্য জায়গায় একটা এসটিএম দিয়ে দিছে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি নট ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, সো এটা ফলস। এভাবে আসলে কোশ্চেন গুলো আসতেছে। আর হচ্ছে পিগমেন্ট প্রোডিউসিং ব্যাকটেরিয়া যদি আমরা মনে রাখতে পারি, পাস দিয়ে মনে রাখবেন, পাস। হ্যাঁ, পাস হচ্ছে সিউডোমোনাস, এতে হচ্ছে অ্যাক্টিনোমাইসিস এন্ড অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া হচ্ছে এতে, এসে স্টাফিলোকক্কাস এবং সেরাটিয়া এন্ড হচ্ছে কোরিনোব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, পিগমেন্ট প্রোডিউসিং ব্যাকটেরিয়া, পাস। ওকে, এভাবে আপনারা মনে রাখতে পারেন। আপনারা যদি নিজস্ব কোনো টেকনিক থাকে অবশ্যই আপনাদের সেটা মনে রাখবেন, কোনো সমস্যা নেই। তো আরেকটা জিনিস, আমরা কচ পাস্তুল নিয়ে একটা সবসময় কনফিউজিং এ পড়ি, কচ পাস্তুল কি জিনিস অনেক সময় বুঝি না। আমি একটু বলি, ব্যাখ্যা করতে যাচ্ছি কচ পাস্তুলটা। কচ পাস্তুল একজন, কচ হচ্ছে একজন সায়েন্টিস্ট ছিলেন, হ্যাঁ। তিনি তিনটা চারটা কন্ডিশন বলেছেন যে এগুলা মিট করলেই তাহাকেই কচ পাস্তুলেটের মধ্যে পড়বে। কি কি চারটা কন্ডিশন? একটা কন্ডিশন হচ্ছে যদি কোনো জার্ম বা অর্গানিজম কোনো বডিতে ঢুকে, ইন্ডিভিজুয়ালে ঢোকার পরে যদি সেখানে কোনো স্পেসিফিক ডিজিজ করলো, এটা ডিজিজ করতে হবে, তাকে স্পেসিফিক ডিজিজ করতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে এই স্পেসিফিক ডিজিজ থেকে ওই ব্যাকটেরিয়াটাকে যেভাবে হোক আইসোলেট করতে হবে, আইসোলেশনটা জরুরি। আইসোলেশন করলাম, 2 নম্বর শর্ত গেল। এবং এই আইসোলেটেড ব্যাকটেরিয়া বা অর্গানিজমটাকে কোনো একটা মানে হেলদি অ্যানিমেলে ঢুকাতে হবে, পুশ করতে হবে, এবং সেই হেলদি যে অ্যানিমেল আছে সেখানে, এখানে ইনফেক্টেড হবে। 3 নম্বর শর্ত গেল। 4 নম্বর শর্ত হচ্ছে সেই যে এনিমেলটাকে আমরা পুশ করলাম, যে সে যে ডিজিজড এনিমেল, সেখান থেকেও ওই ব্যাকটেরিয়াটাকে আইসোলেট করে যদি আবার হেলদি একটা ইন্ডিভিজুয়ালে দেওয়া যায়, তাহলে সেও হবে ইনফেক্টেড। এই 4টা শর্ত প্রায় প্রতিটা অর্গানিজমই পালন করে, বাট করে না এই কয়টা জিনিস, ডোন্ট মিট কচ পাস্তুলেট। আপনি মনে রাখবেন এমটিভি চ্যানেল এন্ড ও, ঠিক আছে, এমটিভি ও দিয়ে মনে রাখবেন। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, ট্রেপোনেমা প্যালিড্রাম, এন্ড হচ্ছে ভাইরাস গুলো সবগুলোই ভাইরাস, এটাকে আলাদা করা যায় না, আইসোলেট করা যায় না। এন্ড অব্লিগেট ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া। আপনারা কি কচ পাস্তুলটা বুঝতে পেরেছেন? আচ্ছা, আহ কচ পাস্তুলের হচ্ছে এটাই মেনলি আপনাদের মনে রাখার সুবিধার জন্য এমটিভি ও দিয়ে মনে রাখতে পারেন। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, লেপ্রি, প্যালিড্রাম, ভাইরাস, অব্লিগেট ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া এন্ড সালমোনেলা, ঠিক আছে? তো আমরা নেক্সট ইমিউনোলজি, আমাদের ব্যাকটেরিওলজি শেষ, ইমিউনোলজি নিয়ে আমরা কিছু কোশ্চেন অ্যানালাইসিস করি। এখানে কিছু বোঝার জিনিস আছে, তো আপনারা ইনশাল্লাহ মনোযোগ দিবেন আশা করছি। তো সেক্ষেত্রে ইমিউনোলজি নিয়ে আমরা একটু বলি। সেটা হচ্ছে প্রথম কোশ্চেন দেখেন, কম্পোনেন্ট অফ ইনেট ইমিউন সিস্টেম। এটা হচ্ছে কম্পোনেন্ট নিয়ে একটা কোশ্চেন আসছে। তো আমরা একটু এই টেবিলটা দেখি। এই টেবিলের আপনি আশেপাশে যত কলমের কালি আছে সব দিয়ে স্টার দিতে থাকেন, কারণ এই টেবিলটা থেকে অনেক ইনফরমেশন আমরা এখানে গ্যাদার করতে পারি। তো এই টেবিলটা যে পড়ে যাবে না সে মিস করবে অনেকগুলো কোশ্চেন। তো সেক্ষেত্রে আমরা কি টেবিলটা একটু পড়ার চেষ্টা করি। আমরা জানি বডিতে ইমিউন সিস্টেম দুই ধরনের, একটা হচ্ছে নন স্পেসিফিক বা হচ্ছে ইনেট ইমিউনিটি। ইনেট ইমিউনিটি মেইনলি কি কাজ করে? মেইনলি কাজ করে হচ্ছে এটা কোনো অর্গানিজমকে প্রথমেই ঢুকতে দিবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এটা লিমিট গ্রোথটাকে লিমিট করবে। এই দুইটা হচ্ছে ইনেট ইমিউনিটির মেইনলি কম্পোনেন্ট। তো ইনেট ইমিউনিটির মধ্যে কি কি জিনিস আমরা
পেতে পারি। কম্পোনেন্ট গুলো কি কি? এক নম্বর হচ্ছে কমপ্লিমেন্ট, যেটা আমাদের ডিফেন্স মেকানিজমে হেল্প করতেছে, আমাদের বডিতে আছে। এন্ড নিউট্রোফিল ডাইরেক্টলি ফ্যাগোসাইটোসিস করতে পারে। এন্ড ম্যাক্রোফেজ এটাও ডাইরেক্টলি ফ্যাগোসাইটোসিস করতে পারে। এন্ড এনকে সেল অবশ্যই ভাইরাস ইনফেক্টেড সেলকে মারতেছে। তো এই 4টা সেল হচ্ছে এবং একটা কমপ্লিমেন্ট, এইগুলা হচ্ছে আপনার মেইনলি ইনেট ইমিউনিটির কম্পোনেন্ট। এন্ড অ্যাডাপটিভ ইমিউনিটির মধ্যে আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে আমাদের ডিরেক্ট কোনো কাজ না। এখানে আপনার সেল গুলাকে অ্যান্টিজেন প্রেজেন্টেশন করতে হবে, সেখান থেকে হেল্পার টি সেলকে অ্যাক্টিভেট হতে হবে, দেন আমাদের বি সেল টি সেল অ্যাক্টিভেট, সাইটোটোক্সিক টি সেল অ্যাক্টিভেট হয়ে দেন আমাদের ওই অর্গানিজমটাকে মারার চেষ্টা করবে। আমরা মেকানিজমটা পরে দেখাচ্ছি। তো অ্যাডাপটিভ ইমিউনিটি যদি আমরা কোনো কারণে কম্পোনেন্ট চিন্তা করি, সেক্ষেত্রে আমরা বলতে হবে অবশ্যই বি সেল। অ্যাডাপটিভ ইমিউনিটির মধ্যে অবশ্যই বি আর টি সেল, হেল্পার টি এন্ড সাইটোটোক্সিক টি সেল। ঠিক আছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন উপরে আছে হিউমারাল ইমিউনিটি এন্ড সেল মিডিয়েটেড ইমিউনিটি। তো হিউমারাল ইমিউনিটি, সেল মিডিয়েটেড ইমিউনিটির কম্পোনেন্ট আপনারা এভাবে সিরিয়ালি বলতে পারেন। হিউমারালের মধ্যে আছে কমপ্লিমেন্ট নিউট্রোফিল এন্ড বি সেল অবশ্যই, এবং হিউমারাল মানে হচ্ছে অ্যান্টিবডি মিডিয়েটেড, সো বি সেল থাকবে, অ্যান্টিবডি থাকবেই। ঠিক আছে, আর সেল মিডিয়েটেড মানে হচ্ছে হেল্পার টি এন্ড সাইটোটোক্সিক টি সেল এবং হচ্ছে ম্যাক্রোফেজ এনকে সেল। তো আমরা এখন এই কোশ্চেনটা দেখি, কম্পোনেন্ট অফ সেল মিডিয়েটেড ইমিউনিটি ইনক্লুডস, মানে এখানে কি কি কম্পোনেন্ট আছে আমরা অলরেডি পড়ে আসছি, আপনারা এটা আশা করছি সবাই পারবেন। সেখানে দেখা যাচ্ছে যে আপনার হেল্পার টি সেল, এটা অবশ্যই পজিটিভ। CD4 মানে কি? হেল্পার টি লিম্ফোসাইট, এবং এটা ট্রু। এবং এটা হচ্ছে মেমোরি টি সেল, মেমোরি সেল তৈরি করে, আমরা একটা মেকানিজম দেখবো একটু পরে। এন্ড প্লাটিলেট, এখানে আমরা নাম গন্ধ পাই নাই। পেজোফিলের কোনো কথা পাই নাই। ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ আমরা পেয়েছি, কারণ ম্যাক্রোফেজ হচ্ছে আপনারা দেখেন এটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটির মধ্যে অবশ্যই কম্পোনেন্ট, ম্যাক্রোফেজ এন্ড এনকে সেল। ঠিক আছে, এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আশেপাশে সব জায়গায় ইনফিনিটি এসে দিতে থাকেন, এখান থেকে কোশ্চেন প্রায় সেট হয়। ঠিক আছে, তো এখন আমরা একটু এক্সপ্লানেশন ওই একই জিনিস দিছে, সিএমএ কম্পোনেন্ট আমি একবারে লিখে দিছি, ম্যাক্রোফেজ, হেল্পার টি সেল, সাইটোটোক্সিক টি সেল এন্ড হচ্ছে এনকে সেল। ওকে, এখন দেখেন আমি বলছিলাম ইনেট ইমিউনিটির কম্পোনেন্ট, এই যে একটা বক্স আছে এখানেও আপনারা দেখেন পুরোটাই আপনাদের পড়তে হবে, লিস্ট নামগুলো, ফ্যাক্টর গুলো দেখেন, কোনটা লিমিট করতেছে, এন্ট্রিটাকেই একদম ব্লক করতেছে, আর কোনটা লিমিট গ্রোথটাকে কমায় দিচ্ছে। আমি বলছিলাম ইনেট ইমিউনিটি এই দুইটা ভাবেই কাজ করতেছে। তো সেখানে যদি এন্ট্রিটাকে ব্লক করতেছে, এরকম কি কি জিনিস আমাদের বডিতে থাকতেছে? তো কেরাটিন লেয়ার অফ দ্য ইনটেক স্কিনের মধ্যে যে কেরাটিন লেয়ার থাকে সেটা, আর লাইসোজাইম ইন দ্য টিয়ার্স এর মধ্যে, আমাদের একোসিমারের মধ্যে মেনলি টিয়ার্স, ওখানে লাইসোজাইম এনজাইম থাকে। এন্ড আদার সেক্রেশনের মধ্যে রেসপিরেটরি সিলিয়া, আমরা সবাই জানি এটা হচ্ছে আমাদের যে কোনো যদি ফরেন কিছু আসে সেটা এটাকে বের করে দিতে সাহায্য করে, রেসপিরেটরি সিলিয়া। লো পিএইচ ইন স্টোমাক এন্ড ভ্যাজিনা। এন্ড সারফেস ফ্যাগোসাইট, অ্যালভিওলার ম্যাক্রোফেজেস এন্ড ডিফেন্সিন এবং নরমাল ফ্লোরা যেটা আমাদের থাকে, সেগুলো আমাদের প্রোটেকশন দিচ্ছে ইনেট ইমিউনিটির মাধ্যমে। ঠিক আছে, আর 2 নম্বর হচ্ছে ফ্যাক্টর দ্যাট লিমিট গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম উইদিন দ্য বডি। বডির মধ্যে কোন কোন মাইক্রো অর্গানিজম লিমিট করতেছে, গ্রোথটাকে হতে দিচ্ছে না। সেক্ষেত্রে আমাদের আমি কম্পোনেন্ট গুলো আপনারা বলে যান, ইনেট ইমিউনিটি কম্পোনেন্ট গুলো কি কি? ইনেট ইমিউনিটি কম্পোনেন্ট হচ্ছে নিউট্রোফিল, তারপর হচ্ছে আমরা পড়ে আসছি কমপ্লিমেন্ট, তারপরে ম্যাক্রোফেজ, তারপরে এনকে সেল, এই 4টা তো বললেন। সাথে আরো কিছু সেল আছে, যেমন আপনার ইন্টারফেরন আছে, ট্রান্সফেরিন, ল্যাক্টোফেরিন, ফিভার, ইনফ্লামেটরি রেসপন্স, সবগুলোই হচ্ছে আলটিমেটলি ইনেট ইমিউনিটির কম্পোনেন্ট। ঠিক আছে, আচ্ছা, 6 নম্বর কোশ্চেনে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি ইজ আ মেইন হোস্ট ডিফেন্স এগেইনস্ট, এটা একটা কোশ্চেন আসছিল। তো আমরা এখন সেল মিডিয়েটেড ইমিউনিটি নিয়ে একটু পড়াশোনা করি এবং হচ্ছে মেকানিজমটা একটু দেখে আসি। তো দেখেন আমরা একটু এটা নিচ্ছি। হ্যাঁ, এখানে দেখেন আমরা এটা এটা হচ্ছে আপনার লেন্সের একটা ফিগার। এখানে দেখেন এপিসি সেল, আমরা জানি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হচ্ছে 3টা, একটা হচ্ছে ডেনড্রাইটিক সেল, একটা ম্যাক্রোফেজ এবং বি সেল। 3টা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এদের কাজ কি? অ্যান্টিজেনটাকে প্রেজেন্ট করা। তার মানে হচ্ছে যখন একটা ফরেন বডি আসে, ভাইরাস প্যাথোজেন আসলো, সে তখন এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তার MHC2 একটা রিসেপ্টরের মাধ্যমে সে চিনে ফেলে এবং সে জানতে পারে যে এটা ফরেন বডি। তখন সে তার বসের কাছে যায়, হেল্পার টি সেলের কাছে, এবং বসকে বলে যে অবস্থা প্রচন্ড খারাপ, বডিতে একটা ফরেন পার্টিকেল চলে আসছে। তখন বস চিন্তা করে যে না, এখানে তো কিছু করতে হবে, কারণ বস তো কখনো একা বসে থাকতে পারে না এইভাবে, তাই না? তো বস হেল্পার টি সেল তখন 2 ধরনের, মেনলি টি হেল্পার 1, টি হেল্পার 2। তখন বস হচ্ছে অ্যাক্টিভেট হয়। মনে রাখবেন বস অ্যাক্টিভেট হচ্ছে কিভাবে? এপিসি সেল থেকে একটা ইন্টারলিউকিন 2 আসে, রিলিজ করে, এর মাধ্যমে বস অ্যাক্টিভেট হচ্ছে হেল্পার টি সেল। এবং হেল্পার টি সেল 2 ধরনের বললাম, সেটা হচ্ছে টি হেল্পার 1 এবং টি হেল্পার 2। টি হেল্পার 1 থেকে ইন্টারলিউকিন 2 রিলিজ হয়, অবশ্যই মনে রাখবেন, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। টি হেল্পার 1 থেকে ইন্টারলিউকিন 2 রিলিজ হয়, সাইটোকাইন, এবং সেটা আলটিমেটলি হেল্পার টি সেলকেও অ্যাক্টিভেট করে এবং সাইটোটক্সিক টি সেলকেও অ্যাক্টিভেট করে। এটা হচ্ছে
ইন্টারলকিন 2 টি হেল্পার 1 এর মাধ্যমে এটা ফ্লো চার্টে আসলো এবং সাইটোটোক্সিক টি সেল যখন অ্যাক্টিভেট হলো সাথে একটা মেমোরি সেল তৈরি করে রাখে যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এই সাইটোটোক্সিক টি সেলটা কি হবে, আলটিমেটলি ভাইরাস ইনফেক্টেড সেলটাকে মেরে ফেলবে এবং এটাই পাথওয়েটাকেই হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি। সেল মিডিয়েটেড ইমিউনিটি এই পাথওয়ে টি হেল্পার 1 দিয়ে যেটা আসলাম। এবং আরেকটা বললাম যে টি হেল্পার 2 এখান থেকে মেইনলি রিলিজ হচ্ছে ইন্টারলকিন 4 এবং ইন্টারলকিন 5। ইন্টারলকিন 4 5 আলটিমেটলি বি সেলকে অ্যাক্টিভেট করবে এবং এই বি সেল থেকে ওই একই অবস্থার মাধ্যমে মেমোরি সেল তৈরি হবে যাতে পরবর্তীতে অ্যান্টিবডি তৈরি হওয়ার মাধ্যমে যাতে ফরেন পার্টিকেল আসলেই মেরে যেতে পারে। আরেকটা হচ্ছে বি সেল প্লাজমা সেলকে অ্যাক্টিভেট করে এবং প্লাজমা সেল থেকে আলটিমেটলি অ্যান্টিবডি ফর্ম হচ্ছে। এই পুরো পাথওয়েটা হচ্ছে আলটিমেটলি হিউমারাল ইমিউনিটি বা অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি। এই দুইটাই হচ্ছে মেইনলি আমাদের অ্যাডাপটিভ ইমিউনিটির পার্ট, সেটা হচ্ছে সেলুলার মানে সেল মিডিয়েটেড ইমিউনিটি এন্ড হচ্ছে হিউমারাল ইমিউনিটি। কোনটা ইন্টারলকিন 2 করতেছে পাথওয়ের মাধ্যমে সাইটোটোক্সিক টি সেল এবং ইন্টারলকিন 4 5 এর মাধ্যমে বি সেলকে অ্যাক্টিভেটের মাধ্যমে এবং প্লাজমা সেলকে অ্যাক্টিভেটের মাধ্যমে অ্যান্টিবডি ফর্ম করতেছে হিউমারাল ইমিউনিটির মাধ্যমে। তো এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক কোশ্চেন এখান থেকে সেট করানো যায়, তো একটা স্টেম দিয়ে দিতেই পারে, তো এটা অবশ্যই পড়তে হবে। তো আমরা এখন একটু দেখি যে আমার তো সেল মিডিয়েটেড ইমিউনিটি পড়লাম, হিউমারাল ইমিউনিটি পড়লাম, এখন এই যে একটু ফাংশনটা দেখে আসি। এই যে ফাংশনটা আশেপাশে যত কলমের কালি আছে স্টার দিতে থাকেন, কারণ এই কোশ্চেন থেকে কোশ্চেন মাস্ট হয়, ইমিউনোলজি থেকে একটা হট টপিক। এবং এখানে দেখেন সেল মিডিয়েটেড ইমিউনিটি এবং অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি যেটা আছে হিউমারাল ইমিউনিটি, এই দুইটারই মেইনলি কাজ হচ্ছে, একটা হচ্ছে 7টা কাজ করে সেল মিডিয়েটেড এবং এটা হচ্ছে 4টা কাজ করে অ্যান্টিবডি মিডিয়েটেড। অ্যান্টিবডি মিডিয়েটেড যে কাজগুলো আমরা দেখতেছি, হোস্ট ডিফেন্স এগেইনস্ট ইনফেকশন, মেইনলি অপসোনাইজ ব্যাকটেরিয়া। আমরা জানি অ্যান্টিবডি অপসোনাইজেশন হিসেবে কাজ করতে পারে। কোন অ্যান্টিবডিটা? ইমিউনোগ্লোবুলিন জি অপসোনাইজ করতে পারে, কিন্তু হ্যাঁ অপসোনাইজ ইমিউনোগ্লোবুলিনটা করতে পারে। তো অপসোনাইজ ব্যাকটেরিয়া এন্ড নিউট্রালাইজ টক্সিন। নিউট্রালাইজ টক্সিন কোন ইমিউনোগ্লোবুলিন করে, মানে অ্যান্টিবডি করে, সেটা ইমিউনোগ্লোবুলিন এ করে। আমরা পরে এটা দেখবো, কোনো সমস্যা নেই। এন্ড হচ্ছে ভাইরাস, হ্যাঁ নিউট্রালাইজ টক্সিন এন্ড ভাইরাসটাকে সে নিউট্রালাইজ করতে পারে। এন্ড অ্যালার্জিক কিছু সেন্সিটিভিটি হাইপারসেন্সিটিভিটি আছে, যেমন হেই ফিভার, অ্যানাফিলাক্টিক শক এন্ড অটো ইমিউনিটি। এই তিনটা কাজ হচ্ছে অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটির মাধ্যমে আমাদের করতেছে। এন্ড সেল মিডিয়েটেড মাধ্যমে এখানে মেইনলি কাজটা করে হচ্ছে ইন্টারসেলুলার ব্যাকটেরিয়াটাকে কিল করতেছে, যেটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ঠিক আছে। এন্ড ফাঙ্গাই, ফাঙ্গাইটাকে মারতেছে। প্যারাসাইটও এখানে কাজ করবে, ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, প্যারাসাইট এন্ড ভাইরাস ইনফেক্টেড সেলকে মারবে, ঠিক আছে, সাইটোটোক্সিক টি সেলের মাধ্যমে সেল মিডিয়েটেড ইমিউনিটি। এন্ড অ্যালার্জি দেখেন আপনারা হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনের মাধ্যমে এটাও করে কিন্তু অ্যালার্জি, ঠিক আছে। এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রাফট এন্ড টিউমার রিজেকশন, গ্রাফট এন্ড টিউমার রিজেকশন, এটা হচ্ছে মেইনলি গ্রাফট এন্ড টিউমার রিজেকশনের জন্য দায়ী, ঠিক আছে। সেলুলার ইমিউনিটির মাধ্যমে এটা করতে পারে। এন্ড হচ্ছে এই যে আপনার যে বক্সটা আমি দেখালাম, এটা হচ্ছে অনেক বেশি মাত্রায় ইম্পর্টেন্ট, প্রতি বছরই কোনো না কোনো সময় এখান থেকে কোশ্চেন স্টেম দিয়ে দেয়, তো এটা অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। তো আমরা এখন কোশ্চেনের দিকে যাই। দেখেন সেল মিডিয়েটেড ইমিউনিটি ইজ দ্য মেইন হোস্ট ডিফেন্স এগেইনস্ট, কার কার এগেইনস্টে কাজ করতেছে সেল মিডিয়েটেড? বলছিলাম ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া, প্যারাসাইট, ফাঙ্গাস, তাই না? তো ক্লেবসিলা কি ইন্টারসেলুলার? কখনোই না, তো এটা ফলস। নিউমোসিটিস জেরোফিস এটা ফাঙ্গাস, তো অবশ্যই এটা ট্রু। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস লিখাই ছিল ওখানে, সো এটা ট্রু। ক্যান্ডিডা অ্যালবিকান্স ফাঙ্গাস, এটা অবশ্যই ট্রু, সেল মিডিয়েটেড। এন্ড স্ট্রেপ্টোককাস পায়োজেন্স, এটা আমরা নাম শুনি নাই ওখানে, ওখানে এটা করে না। সো আমাদের মেইনলি এইভাবে কোশ্চেনগুলো কিন্তু সেট হয়। তো আমরা যদি অ্যান্টিবডি মিডিয়েটেড যদি কাজটা আমরা বলতে চাই, সেখানে মেইনলি কাজটা কি ছিল? অপসোনাইজ ব্যাকটেরিয়া, নিউট্রালাইজ টক্সিন, অ্যালার্জি, ঠিক আছে। এই তিনটাই তো কাজ ছিল দেখেন অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটিতে, মানে অপসোনাইজ ব্যাকটেরিয়া, নিউট্রালাইজ টক্সিন এন্ড হচ্ছে অ্যালার্জিক এবং অটো ইমিউনিটি। এই বক্সটা অবশ্যই পড়তে হবে, ওকে। এখান থেকে প্রচুর কোশ্চেন আসতে পারে। তো আমরা নেক্সট এর দিকে যাই। ইমিউনোগ্লোবুলিন এম, এটা হচ্ছে একটা বড় টপিক। এই টপিকে আমাদের মেইনলি আমি বলবো সেটা হচ্ছে যে আমি ইমিউনোগ্লোবুলিন নিয়ে আপনাদের একটু স্লাইড শেয়ার করব। সেখানে আপনারা আগে দেখেন আমরা একটু চিনে আসি, যেটা আমাদের মন জানে না সেটা চোখে দেখে না, সো আমরা মনটা জানুক। সেখানে হচ্ছে আপনাদের মেইনলি ইমিউনোগ্লোবুলিন নিয়ে আমরা একটু কথা বলি। এটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি এর একটা পিকচার দেখতেছি, আমি একটু মার্কারটা নেই। সেখানে দেখেন ইমিউনোগ্লোবুলিনের মধ্যে দুইটা চেইন থাকে, হ্যাঁ। একটা হচ্ছে লাইট চেইন, এই যে দেখেন ওয়াই এর এই মাথা, এটা হচ্ছে লাইট চেইন, আর একটা হচ্ছে হেভি চেইন, পুরোটাই হচ্ছে হেভি চেইন, পুরোটাই হচ্ছে হেভি চেইন, ঠিক আছে। লাইট চেইন এন্ড হেভি চেইন, এই দুইটা ভাগ করলাম। এবং আরেকটা আমাদের জানি এই যে ভার্টিক্যাল যে ইয়াটা ওয়াইয়ের, সেখানে হচ্ছে এটা এফসি ফ্র্যাগমেন্ট, এটা হচ্ছে এফসি ফ্র্যাগমেন্ট। আর একটা আমরা জানি হচ্ছে ইমিউনোগ্লোবুলিনের, এটা হচ্ছে এফএবি ফ্র্যাগমেন্ট, ঠিক আছে। এই দুইটা আমরা আগে মনে রাখি, ঠিক আছে, এফসি ফ্র্যাগমেন্ট এন্ড এফএবি ফ্র্যাগমেন্ট।
এটা হচ্ছে লাইট চেইন উপরেরটা, এবং নিচেরটা পুরোটা হচ্ছে হেভি চেইন। এই যে এখানে ভাগ করেছে দেখেন, এখানে হচ্ছে আপনাদের একটা দাগ দিয়ে দিছে। এই যে পুরোটা এরিয়াটা দেখতেছেন না, এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আপনাদের মেইনলি ভেরিয়েবল পোর্শন। হ্যাঁ, এটা হচ্ছে ভেরিয়েবল পোর্শন, এই জায়গাটা হচ্ছে ভেরিয়েবল পোর্শন। ঠিক আছে, ভেরিয়েবল মানে হচ্ছে ভ্যারাইটিস অফ অ্যান্টিজেন এখানে বাইন্ড করতে পারে, এই কারণে ভেরিয়েবল পোর্শন। আর একটা দেখেন নিচের দিকে দেখেন, এটা হচ্ছে কনস্ট্যান্ট। এই যে হলুদের যে ডিপ হলুদ দেখেন, এটা হচ্ছে কনস্ট্যান্ট পোর্শন, এখানে মেইনলি সেল অ্যাটাচ করে। ঠিক আছে, এখানে মেইনলি সেল অ্যাটাচ করে। তো আমাদের অ্যান্টিজেন লাগতেছে উপরে, আর নিচে লাগতেছে হচ্ছে সেল। অ্যান্টিজেন যে কোনো ফরেন পার্টিকেল, এবং সেলের মধ্যে আমরা জানি যে বেজোফিল, মাস্ট সেল, ইওসিনোফিল, এগুলা সেল। তখন এই যে ভার্টিক্যাল যে কনস্ট্যান্ট পোর্শনের সাথে এটা অ্যাটাচ করতেছে। আমরা জানি এফসি ফ্র্যাগমেন্ট এবং এফপি ফ্র্যাগমেন্ট, এটাই হচ্ছে মেইন। একটু আমাদের ধারণা দিল, এখান থেকে কোশ্চেন খুব একটা আসে না, বাট আমরা জাস্ট একটু জানলাম যে কোনটা হেভি চেইন কোনটা লাইট চেইন, এটা খুব লাগে। এফসি ফ্র্যাগমেন্ট কোনটা এবং এফপি ফ্র্যাগমেন্ট কোনটা, এতটুকু জানলেই হবে। আর একটা জিনিস জানতে পারেন, সেটা হচ্ছে কোনটা কার্বক্সি টার্মিনাল, নিচেরটা কার্বক্সি টার্মিনাল, আর উপরেরটা হচ্ছে অ্যামিনো টার্মিনাল। এতটুকু মনে রাখেন, ঠিক আছে? অ্যামিনো টার্মিনাল উপরেরটা, নিচেরটা হচ্ছে কার্বক্সি টার্মিনাল, এই এনটা। ঠিক আছে, এখন আপনারা দেখতেছেন এটা অনেক বড় পার্থক্য, এটা ইম্পর্টেন্ট অনেক টপিক, বাট এটাকে আমি গুছাই পরবর্তীতে আমি দিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা এখানে মেইনলি পড়তে হবে কোনটার মলিকুলার ওয়েট কেমন, কোনটা কমপ্লিমেন্ট ফিক্সেশন করে, কোনটা সেক্রেশনে পাওয়া যায়, কোনটা প্লাসেন্টা ক্রস করে, কোনটা হচ্ছে যে চেইনে হেল্প করে, কোনটা অপসোনাইজেশনে হেল্প করে। এই কয়টা কোশ্চেন কিন্তু প্রচুর আসে ইমিউনোগ্লোবুলিন থেকে, হট টপিক একটা। তো এইগুলাই আমি জাস্ট আবার ডেভিডসনও দেখতে পারেন, এখানেও আমরা কিন্তু আলটিমেটলি দেখেন কোনটা অপসোনাইজেশন করে, কোনটা সেক্রেশন করে। আমরা কিন্তু এখানে দেখতেছি সেক্রেশনের ক্ষেত্রে আমরা জানি ইমিউনোগ্লোবুলিন এ হচ্ছে সেক্রেশনে হেল্প করে, এবং অ্যালার্জির ক্ষেত্রে আমরা জানি ইমিউনোগ্লোবুলিন ই। দেখেন এখানে দেখেন ফাউন্ড ইন সেক্রেশন ইমিউনোগ্লোবুলিন এ, ঠিক আছে। এন্ড অপসোনাইজেশনে মেইনলি কাজ করে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি, ঠিক আছে। এবং আপনি দেখেন যে হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশন জি আর এম করে, কমপ্লিমেন্ট ফিক্সেশন জি আর এম করে। তো আমরা এখানে না দেখে আপনাদের, এবং আমাদের আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে মনোমার, ডাইমার, পেন্টামার, কোনটা মনোমার, কোনটা ডাইমার, কোনটা পেন্টামার, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে জিটা হচ্ছে মনোমার, একটাই ওয়াই এর মতো একটাই থাকবে। আর ডাইমার কোনটা, ওয়াই এর মতো দুইটা হবে। ইমিউনোগ্লোবুলিনটা ডাইমার, দিস ইজ ডাইমার, ইমিউনোগ্লোবুলিন এ। এবং ইমিউনোগ্লোবুলিন এর সেক্রেটরি ইমিউনোগ্লোবুলিন, এবং মিউকাস সারফেসে থাকে। এবং এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এবং সেক্রেটরি যে ইমিউনোগ্লোবুলিনটা, এটা অলওয়েজ ডাইমার হবে, এটা অলওয়েজ ডাইমার হবে, সিকিউরিটিটা অলওয়েজ ডাইমার হবে। মনোমারও থাকতে পারে অবশ্যই। ইমিউনোগ্লোবুলিন এম হচ্ছে অনেক বড় একটা ইমিউনোগ্লোবুলিন, এটা মনোমারও থাকতে পারে এবং পেন্টামারও থাকতে পারে। পেন্টামার মানে হচ্ছে আপনার 5টা ওয়াই এর মতো ওরকম ইমিউনোগ্লোবুলিন চেইন হিসেবে থাকতে পারে, দিস ইজ কল্ড পেন্টামার। তাহলে মনোমার হচ্ছে জি, পেন্টামার হচ্ছে, আর মনোমার দুইটা মিলে হচ্ছে আপনার ইমিউনোগ্লোবুলিন এম। এন্ড এটা হচ্ছে মনোমার অথবা ডাইমার, দুইটাই হতে পারে। আর ডি আর ই হচ্ছে মনোমার, ঠিক আছে। আপনি যদি বলেন যে এখানে অ্যালার্জিক রেসপন্সে কোনটা হেল্প করে, আমরা সবাই জানি ইমিউনোগ্লোবুলিন ই। কমপ্লিমেন্ট ফিক্সেশন করে কে, জি আর এম। সেক্রেটরি কে, ইমিউনোগ্লোবুলিন এ। একবারে মুখস্থ করে ফেলেন যাতে বাসায় আর দেখতে না হয়। তো জি আর এম হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশন, সেক্রেটরি হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এ, এন্ড হচ্ছে ই হচ্ছে অ্যালার্জি রেসপন্সে হেল্প করে, ঠিক আছে। আর অপসোনাইজেশন করে মেইনলি ইমিউনোগ্লোবুলিন জি। এখন আমরা ডেভিডসনের চার্টে দেখে কি বলছে, একই ইমিউনোলজি বাট এখানে একটু ডিফারেন্স করছে, বাট আপনারা লেন্সটাকে ফলো করবেন। বাট এখানে বলছে সেক্রেশনে কিন্তু দেখেন তিনটাই বলছে গ্যাম, জি এ এম। আমরা আগে পড়ছিলাম এ শুধুমাত্র সেক্রেশনে হেল্প করে, এ হচ্ছে প্রিডমিনেন্ট, এই জন্য এটাই মেইনলি আপনারা বলবেন, ঠিক আছে। এন্ড অপসোনাইজেশনে দেখেন আপনারা জি করে, এটা জি একমাত্র জি করে। এন্ড কমপ্লিমেন্ট ফিক্সেশন করে সাধারণত জি আর এম, দেখেন দুইটা প্লাস প্লাস দেওয়া আছে, ঠিক আছে। জি আর এম করে হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশন। এগুলাই কোশ্চেন আসে যে কমপ্লিমেন্ট ফিক্সেশন কোনটা করে, অপসোনাইজেশন কোনটা করে, এবং সেক্রেশনে কোন ইমিউনোগ্লোবুলিন থাকে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন দেখতেছি যে ইমিউনোগ্লোবুলিন জি নিয়ে একটু জাস্ট ডিটেইলে পড়লাম আমরা, সেটাই এখানে লিখছি, কিছুই না। মনোমার এটা ডাইভ্যালেন্ট, ক্রস প্লাসেন্টা ক্রস করে, সেকেন্ডারি ইমিউন রেসপন্সে এটা কাজ এখানে থাকে আর কি, এখানে ফর্ম করে। এন্ড কমপ্লিমেন্ট ফিক্সেশন করে ইমিউনোগ্লোবুলিন জি আর এম, কমপ্লিমেন্ট ফিক্সেশন করে। এন্ড সেক্রেশন এটার কম, যদিও সেক্রেশন হয় মেইনলি হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এ, অপসোনাইজেশনে হেল্প করে, ঠিক আছে। এন্ড ডিফেন্স এগেইনস্ট পলিস্যাকারাইড, এটা জি টু, এটা হচ্ছে অত বেশি ইম্পর্টেন্ট না, বাট লিখেছি আর কি, এটা ডেভিডসনের ছিল আর কি। জি টুটা মেইনলি ডিফেন্স মেকানিজমে হেল্প করে, পলিস্যাকারাইড অ্যান্টিজেনের এগেইনস্টে জিরোটা হেল্প করে। আচ্ছা, তো এম এর মধ্যে মেইনলি আমরা দেখি মনোমার আছে বি সেল সারফেসে। আচ্ছা, মনোমার আর পেন্টামার তো আমরা জানি, মনোমারটা সাধারণত কোথায় থাকে, মনোমার থাকে হচ্ছে বি সেল সারফেসে, ঠিক আছে। আর পেন্টামারটা কোথায় থাকে, এটা হচ্ছে সেরামে থাকে। এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট অনেক, হ্যাঁ, এটা মাথায় রাখবেন যে মনোমারটা থাকে বি সেল সারফেসে, আমরা জানি একটাই ইমিউনোগ্লোবুলিন থাকে, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম, এবং এটা হচ্ছে মনোমার এবং বি সেল সারফেসে থাকতেছে। আর হচ্ছে পেন্টামারটা হচ্ছে সেরামে থাকতেছে।
প্রাইমারি ইমিউন রেসপন্সে হেল্প করতেছে, এন্ড এটা হচ্ছে ইন্ডিকেট রিসেন্ট ইনফেকশন। আমরা সবাই জানি জিটা হচ্ছে পাস্ট ইনফেকশন মানে ক্রনিক ইনফেকশন। ওকে, সরি। আচ্ছা, কমপ্লিমেন্ট ফিক্সেশন এটা হেল্প করতেছে, এন্ড সেক্রেশন এটা হচ্ছে কম। সেক্রেশন তিনটারই আছে জিএএম, বাট এটার হচ্ছে কম। আর মেইনলি সেক্রেশন মেইনলি করা হচ্ছে আইজিএ। মনোমার এন্ড ডাইমার হিসেবে পাওয়া যায় আইজিএ, এবং সেক্রেশরি অলওয়েজ ডাইমার অবশ্যই, যেটা সেক্রেশনে থাকে সেটা অলওয়েজ ডাইমার, এবং মিউকাসাল সারফেসে এটা থাকে নিউট্রালাইজিং টক্সিনে এটা হেল্প করে। এই কাজগুলো মানে ফাংশনগুলো ইম্পর্টেন্ট। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা না বললেই নয়, এই যে আমি এত সুন্দর করে সাজাই দিয়েছি, এইটা যদি আপনারা পড়েন তাহলে আপনাদের ওই বক্সটাও বেশি একটা পড়তে হবে না, মোটামুটি হয়ে যায়। ঠিক আছে, আপনারা যদি দেখেন ক্লাসিক্যাল পাথওয়ে কি অ্যাক্টিভেট করে, কমপ্লিমেন্ট ফিক্সেশন কি করে, জি আর এম করতেছে, কমপ্লিমেন্ট ফিক্সেশন যে চেন কি করতেছে, মা দিয়ে মনে রাখেন, এম আর এ করতেছে, অপসোনাইজেশন কে করতেছে, ইমিউনোগ্লোবিন জি করতেছে। দেখেন মলিকুলার ওয়েট কার বেশি, সবচেয়ে বেশি এখন হচ্ছে মলিকুলার ওয়েট মেনলি আপনি দেখেন এম এ ই ডিজি, হ্যাঁ, এম এ ই ডিজি, এভাবে মনে রাখেন। আর লংগেস্ট হাফ লাইফে হচ্ছে গ্যামেট, ঠিক আছে। আর সেরাম কনসেন্ট্রেশনের ক্ষেত্রে জিএএমডি, হ্যাঁ, গ্যামেট, এভাবে মনে রাখতে পারেন আর কি। আর হচ্ছে অ্যালার্জিক ইমিউনোগ্লোবিনের মধ্যে হচ্ছে ইমিউনোগ্লোবিন ই, ঠিক আছে। এগুলা হচ্ছে আপনাদের যদি কনসাইজ করে ওইগুলা কিছু না পড়তে চান, জাস্ট এতটুকু যদি আপনি পড়ে যান, আপনি একটা থেকে দুইটা কোশ্চেন কমন পাবেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইমিউনোগ্লোবিনের একটা চ্যাপ্টার আমি পড়লাম। এখন আমরা একটু কোশ্চেনে যাই। ইমিউনোগ্লোবিন এম নিয়ে আমাদের একটা কোশ্চেন আসছে, ইজ এ মনোমারিক মনোমারিক অন বি সেল সারফেস। বি সেল সারফেসে মনোমারিক থাকে কিনা? হ্যাঁ, অবশ্যই মনোমারিক থাকে। পেন্টামার থাকে কোথায়? আমাদের জানি সেরামে থাকে পেন্টামার ফর্মে। কারণ ইমিউনোগ্লোবিন এম দুইটা ফর্মে থাকতে পারে, মনোমার এবং পেন্টামার। এবং ক্রস প্লাসেন্টা, প্লাসেন্টা ক্রস করতে পারে এটা? না, কখনোই না। এটা ইমিউনোগ্লোবিন জি করে। ইজ এ পোটেন্ট কমপ্লিমেন্ট অ্যাক্টিভেটর, কমপ্লিমেন্ট এটা ফিক্সেশন করে, অবশ্যই এটা ট্রু। ইজ এ প্রিডোমিনেন্ট অ্যান্টিবডি ইন সেক্রেশনে, এটা প্রিডোমিনেন্ট কখনই না, সেক্রেশনে এটা থাকে, বাট এটা প্রিডোমিনেন্ট কে? ইমিউনোগ্লোবিন এ, ঠিক আছে। প্রিডোমিনেন্ট মেনলি ইমিউনোগ্লোবিন এ। and is predominant antibody in secondary immune response, এটা হচ্ছে সেকেন্ডারি ইমিউন রেসপন্সে কি এটা পাওয়া যায়? না, এটা কখনোই না। এটা হচ্ছে ইমিউনোগ্লোবিন জি হচ্ছে সেকেন্ডারি ইমিউন রেসপন্সে পাওয়া যায়, আর এমটা পাওয়া যায় মেনলি প্রাইমারি ইমিউন রেসপন্সে। ঠিক আছে, 7টা কোশ্চেন অলরেডি হয়ে গেল। তো আমরা নেক্সট এর দিকে যাচ্ছি, আমাদের ইমিউনোলজি। এখন আরেকটা কোশ্চেন এনকে সেল নিয়ে আসে প্রায়। এনকে সেল সম্পর্কে অ্যাজ এ হোল আমরা একটু পড়ে নিই। এই যে বক্সটা দেখতেছেন, এনকে সেল এটা হচ্ছে এক ধরনের, আমাদের জানি আমাদের ডাব্লিউবিসি ধরনের, এটা হচ্ছে গ্রানুলোসাইট, এটা অ্যাগ্রানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইট মেইনলি হচ্ছে লিম্ফোসাইট, আর হচ্ছে কি মনোসাইট, অ্যাগ্রানুলোসাইট। তো আমাদের এখানে এনকে সেল মেইনলি যদি পরিচয় দিতে বলা হয়, এটা হচ্ছে লার্জ গ্রানুলার লিম্ফোসাইট। লিম্ফোসাইটেরই একটা হচ্ছে সাবসেট, সেটাকে বলতেছে গ্রানুলার লিম্ফোসাইট, লার্জ গ্রানুলার লিম্ফোসাইট। এন্ড হচ্ছে ল্যাক টি সেল, এখানে কোনো কিছুই থাকে না। মোট কথা ন্যাচারাল কিলার সেলে কিছুই থাকে না, বাট এটা অনেক ভাইটাল একটা সেল, এটা মাথায় রাখবেন। এখানে টি সেল রিসেপ্টরও থাকে না, সিডি3 প্রোটিন থাকে না, সারফেস আইজিএম ডি কিছুই থাকে না, ঠিক আছে। এন্ড থাইমাস এখানে কোনো আপনার দরকার হয় না ম্যাচুরেশনের জন্য, যেমন আমাদের টি লিম্ফোসাইটে বোন ম্যারোতে থাইমাসের মাধ্যমে ম্যাচিউর হয় না টি সেল। তো এখানে কোনো ন্যাচারাল কিলার সেলটা কখনোই ওই থাইমাসের দরকার পড়ে না। এবং এখানে একটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি ডিজিজের ক্ষেত্রে এটার কাউন্টটা নর্মাল থাকে, ঠিক আছে। এবং এটা যে আপনারা দেখতেছেন যে অ্যাডাপটিভ ইমিউনিটির ক্ষেত্রে আমরা দেখছিলাম যে প্রাইমারি এক্সপোজার সেকেন্ডারি এক্সপোজারে আমাদের মেমোরি সেল তৈরি হয়ে আবার আপনাদের ইনহ্যান্স হয় এই অ্যাক্টিভিটিটা, সেটা ওরকম ন্যাচারাল কিলার সেল শো করে না। এই কয়টা ক্যারেক্টারিস্টিক হচ্ছে ন্যাচারাল কিলার সেল। ফাংশন কি? আমাদের হচ্ছে যে আমাদের বডিতে যখন আমরা হাঁটাহাঁটি করি, তখন কিন্তু ন্যাচারাল কিলার সেল সংখ্যা বেড়ে যায়, এবং এই জন্য হাঁটাহাঁটি করতে বলা হয়। হাঁটাহাঁটি করলে ন্যাচারাল কিলার সেল সংখ্যা বাড়বে, আলটিমেটলি আপনি মানে আপনাদের ভাইরাস ইনফেক্টেড সেল এবং ক্যান্সার সেল আপনার বডিতে থাকবে না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখেন, কিল ভাইরাস ইনফেক্টেড সেল এন্ড ক্যান্সার সেল, এটা খুব ভাইটাল একটা ফাংশন ন্যাচারাল কিলার সেলের, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন। এন্ড কিলিং ইজ নন স্পেসিফিক এবং ইজ নট ডিপেন্ডেন্ট অন ফরেন অ্যান্টিজেন প্রেজেন্টেশন বাই ক্লাস 1 অর ক্লাস 2 এমএসসি প্রোটিন। তো আমরা এতটুকু জানি যে এখানে কোনো ক্লাস 1 ক্লাস 2 এমএসসি প্রোটিনের কোনো রিকগনিশনের জন্য দরকার হয় না, এটা একাই 100। এবং প্রডিউস গামা ইন্টারফেরন দ্যাট অ্যাক্টিভেটস ম্যাক্রোফেজ টু কিল ইনজেস্টেড ব্যাকটেরিয়া, এবং এটা গামা ইন্টারফেরন তৈরি করতেছে। এবং এটা হচ্ছে গামা ইন্টারফেরনের মেইন কাজ হচ্ছে অ্যাক্টিভেট ম্যাক্রোফেজ। গামা ইন্টারফেরনের মেইন কাজ কি? অ্যাক্টিভেট ম্যাক্রোফেজ এবং আলটিমেটলি কিল ইনজেস্টেড ব্যাকটেরিয়া। তো একটু কোশ্চেনে যাই। এর কাছে যে সাবসেট অফ টি লিম্ফোসাইট, এটা হচ্ছে ফলস, ঠিক আছে। এটা টি লিম্ফোসাইট না, এটা হচ্ছে আপনার মেইনলি গ্রানুলার লিম্ফোসাইট, লার্জ গ্রানুলার লিম্ফোসাইট। তো আপনার এক গ্রানুলার, বাট এটা লার্জ গ্রানুলার লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট দিস ইজ নট ম্যান্ডেটরি, ঠিক আছে। নিড হেল্প অফ এমএসসি প্রোটিন ফর অ্যান্টিজেন রিকগনিশন? নো, এটা ফলস, এটা রিকগনিশনের দরকার হয় না। কিলস টার্গেট বাই পারফোরিন গ্রান এনজাইম, এটা অবশ্যই ট্রু, ঠিক আছে। প্লে রোল ইন ডিলেড টাইপ হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন, এটাতে কোনো রোল নাই ডিলেডে। এবং হ্যাভ এফসি রিসেপ্টর ফর ইমিউনোগ্লোবুলিন জি, এটা ট্রু, এটা মাথায় রাখবেন। এটা
একটা হ্যাভ এফসি রিসেপ্টর ফর হিমোগ্লোবিন জি, একটা এফসি রিসেপ্টর রয়েছে, ঠিক আছে, হিমোগ্লোবিন জি এর জন্য, ঠিক আছে। তো এটা আপনাদের এনকে সেল গেল। তো এনকে সেল সম্পর্কে এই বক্সটা আপনাদের ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় কোশ্চেন সেট হয়, ঠিক আছে। অ্যালার্জিক রিয়াকশন ইনক্লুডস, এটা হচ্ছে আলটিমেটলি হাইপারসেনসিটিভিটি থেকে আসছে, টাইপ 1টা থেকে আসছে। তো আমরা একটু দেখি এখানে মেকানিজমটা কি হয়। মেইনলি দেখেন মাস্ট সেল, আমরা জানি মাস্ট সেল বা বেজোফিল যেটা আছে সেটা আমাদের সেলে আমাদের বডিতে থাকে। আমাদের কিছু জিনিস আছে যেটা ইমিউনোগ্লোবিন ই, জন্ম থেকেই দেখা যায় অনেকের ইমিউনোগ্লোবিন ইটা অনেক বেশি থাকে। অনেকের যাদের অ্যালার্জিক রিয়াকশন বেশি হয় তাদের ক্ষেত্রে ইমিউনোগ্লোবিন ইটা অ্যাটোপিক হিসেবে অনেক বেশি মাত্রায় থাকে বডিতে। তো যখন ইমিউনোগ্লোবিন ইটা বেশি মাত্রায় থাকে বডিতে, সেটা আলটিমেটলি বলছিলাম না, এই যে দেখেন আপনার ভার্টিক্যাল যে এনটা আছে সেটা সেলের সাথে লাগবে এবং উপরে যেটা এটা হচ্ছে অ্যান্টিজেন লাগবে, তাই না? তো আলটিমেটলি এটাই হয়, আপনি অ্যালার্জিন যখন আসে তখন এখানে লাগলো অ্যালার্জিনটা এবং আলটিমেটলি কিন্তু ওটা মাস্ট সেলের সাথে লেগে আছে, ওর যে আপনার এফসি ফ্র্যাগমেন্ট এফসি পোর্শনটা। তো আলটিমেটলি যখন অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি রিয়াকশন হবে, দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে, তখন মাস্ট সেল ডিগ্রানুলেশন হবে, আলটিমেটলি সব মিডিয়েটর গুলো বের হয়ে যাবে এবং এই মিডিয়েটর গুলো আলটিমেটলি কি করবে, অনেক অ্যানাফিলাক্টিক রিয়াকশন করবে, ঠিক আছে, অ্যানাফিল্যাক্সিস করবে। এই যেমন হিস্টামিন আছে, ভেসোঅ্যাক্টিভ অ্যামাইন আছে, তারপরে হচ্ছে অ্যাডিনোসিন আছে, তারপরে এনজাইম কিছু আছে, তারপরে হচ্ছে নিউট্রোফিল কেমোরেটিভ ফ্যাক্টর, ইওসিনোফিল কেমোরেটিভ ফ্যাক্টর, এগুলা সব আপনার আসে। মিডিয়েটর গুলো আলটিমেটলি আপনার এই যখন মিডিয়েটর এখান থেকে বের হয়ে আসবে মাসেল থেকে ডিগ্রানুলেশনের মাধ্যমে এবং আলটিমেটলি অ্যানাফিলাক্টিক রিঅ্যাকশন করবে। এটাই হচ্ছে টাইপ 1 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন, ঠিক আছে। ইমিডিয়েট হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন মানে ওটাই টাইপ 1, জাস্ট আপনি এখানে ডিজিজ গুলোর নাম পড়েন। দেখেন লাংসের মধ্যে অ্যাজমা, নোজের মধ্যে রাইনাইটিস, কনজাংটিভাইটিস, হেই ফিভার, হ্যাঁ, এক্সিমা, যত ধরনের অ্যালার্জিক কিছু কন্ডিশন প্যাথোলজি আছে সবগুলো হচ্ছে ইমিডিয়েট হাইপারসেনসিটিভ রিঅ্যাকশনের এক্সাম্পল। আর্টিকারিয়া, অ্যালার্জিক গ্যাস্ট্রোএন্টেরোপ্যাথি, অ্যানাফিল্যাক্সিস, এই জাস্ট অ্যাটলিস্ট আপনি ডিজিজ গুলো পড়েন, ঠিক আছে, অ্যাটলিস্ট ডিজিজ গুলো পড়েন। টাইপ 1 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশনের উদাহরণগুলো এটাই আসছে। অ্যালার্জিক রিঅ্যাকশন ইনক্লুডস হেই ফিভার, অবশ্যই ট্রু, অ্যাজমা ট্রু, রেনল্ডস ডিজিজ ফলস, অ্যাটোপিক এক্সিমা, এক্সিমা অবশ্যই ট্রু, এবং আর্টিকারিয়া এটাও ট্রু, ঠিক আছে। তো আমরা এখন হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন গেল। তো আমরা এখন দুইটা টপিক শেষ করলাম, একটা হচ্ছে ব্যাকটেরিওলজি, একটা হচ্ছে হাইপারসেনসিটিভিটি। এখন একটা ভাইরোলজি নিয়ে কিছু টপিক আলোচনা করি যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সেটা দেখেন 10 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে আপনারা বলতে যাচ্ছি মার্কার্স ইউজুয়ালি প্রেজেন্ট ইন এ হেপাটাইটিস বি ক্যারিয়ার। এই কোশ্চেনটা যারা প্লিজ আপনারা যারা আগেও জয়েন করেন নাই এখন জয়েন করতেছেন, তো এই কোশ্চেনটা প্লিজ আপনারা ভালোভাবে শুনবেন, কারণ এই কোশ্চেনটা খুব বেশি মাত্রায় ইম্পর্টেন্ট এবং এটা আপনাকে অনেক ক্লিনিক্যালি অনেক শার্প করবে, সাথে হচ্ছে আপনার সামনে যত ডাক্তারি করবেন সেখানে আপনাকে অনেক বেশি হেল্প করবে। তো আমরা একটু মার্কার গুলো দেখে নিই, হেপাটাইটিস বি মার্কার কি কি আছে। হেপাটাইটিস বি মার্কারের মধ্যে আমরা তিনটা মার্কারের কথা, তিন দুগুণ 6টা মার্কারের নাম আমরা বলতেছি। দেখেন HBsAg মানে সারফেস অ্যান্টিজেন, এটা একটা মার্কার। এটার এগেইনস্ট অ্যান্টিবডি হচ্ছে আপনার SBS অ্যান্টিবডি লিখে দিছি, ওকে। এন্ড HBC অ্যান্টিজেন, এটার কোর অ্যান্টিজেন নাম, সি তে কোর, এস তে সারফেস, কোর অ্যান্টিবডি, ঠিক আছে। HBE অ্যান্টিজেন মানে হচ্ছে ইনভেলপ অ্যান্টিজেন অবশ্যই, এবং এটা আলটিমেটলি এটা অ্যান্টিবডি আছে। খালি মাথায় রাখবেন ব্লাডের মধ্যে আমরা সবই পাই, খালি পাই না একটা জিনিস, সেটা হচ্ছে HBC অ্যান্টিজেন, ঠিক আছে। পাই না হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে HBC অ্যান্টিজেনটা আমরা পাই না, ব্লাডের মধ্যে সবই পাওয়া যায়। তো এটা আমরা মার্কার সম্পর্কে পরিচিত হলাম। এখন আমরা সিগনিফিকেন্স গুলো আমরা একটু দেখবো, HBsAg কখন পজিটিভ হচ্ছে এবং কোথায় কোথায় আমরা পেতে পারি, HBs অ্যান্টিবডিটা আমরা কখন কখন পেতে পারি। HBsAg আমরা যখন যখন পাবো সেটা হচ্ছে 4টা জায়গায় পেতে পারি, সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনফেকশনের ক্ষেত্রে, ভাইরামিক ফেজ মানে ইনকিউবেশন পিরিয়ড, এই সময় পেতে পারি। প্রোড্রোম মানে ভাইরামিক ফেজ যেটা, ইনকিউবেশন পিরিয়ডে পেতে পারি আমরা HBsAg। এটা ইনিশিয়ালি এটা তৈরি হয়, মানে ইনিশিয়ালি এটা অ্যান্টিজেনটা আমাদের বডিতে থাকে এবং এটা অ্যাক্টিভ ইনফেকশনটাকে ইন্ডিকেট করে। এবং আলটিমেটলি যদি এটা কোনো কারণে 6 মাসের বেশি সময় ধরে আমাদের বডিতে থাকে তাহলে তাহাকে বলতেছি আমরা ক্রনিক ক্যারিয়ার, এবং আমরা তখন হয়ে যাবো ক্রনিক ক্যারিয়ার। এটা মাথায় রাখবেন, ক্রনিক ক্যারিয়ার ইফ পারসিস মোর দেন 6 মান্থস। যদি HBsAg আমাদের বডিতে 6 মাসের বেশি পরিমাণ ধরে থাকে তাহলে তাহাকে বলতেছি আমরা ক্রনিক ক্যারিয়ার, ওকে। এবং এটা ইনিশিয়ালি থাকে, ইনকিউবেশনে থাকে, প্রোড্রোম ফেজে থাকে এবং অ্যাক্টিভ ইনফেকশন এটা সিগনিফাই করে। এবং আলটিমেটলি এটা ক্রনিক ক্যারিয়ার কখন হচ্ছে, ইফ পারসিস মোর দেন 6 মান্থস, এটা অবশ্যই মনে রাখবেন। এবং এটার এগেনস্টে যখন অ্যান্টিবডি ফর্ম করবে, এই অ্যান্টিবডি ফর্মটা কিন্তু সাথে সাথে হয় না, একটু সময় লাগে, হ্যাঁ। যখন অ্যান্টিজেন শেষ হয়ে গেল অ্যান্টিবডি ফর্ম হতে সময় লাগে। তো এটা কখন আমরা এটা ইন্ডিকেট করতেছে, প্রিভিয়াস অর পাস্ট ইনফেকশন, যেহেতু সময় লাগতেছে। তো আমরা যখন অ্যান্টিবডি পেলাম তখন আমরা ভাববো যে না, এর নিশ্চয়ই পাস্ট কোনো ইনফেকশন ছিল, এই কারণে অ্যান্টিবডি এখন তৈরি হয়েছে, মানে অনেক আগে বা পাস্ট ইনফেকশন, প্রিভিয়াস কোনো ইনফেকশন ছিল। আর সবচেয়ে ভাইটাল হচ্ছে ভ্যাকসিনেটেড পার্সনের ক্ষেত্রে HBs এর অ্যান্টিবডি পজিটিভ থাকবে, এটা পাওয়া যাবে। এটা খুবই ভাইটাল, এটা খুবই ভাইটাল, এটাই
সবসময় পরীক্ষায় আসে ম্যাক্সিমাম টাইমে। তো এই দুইটা সিগনিফিকেন্স আমরা পড়ে ফেললাম। এখন আমরা যদি আরেকটু আগাই, সেটা হচ্ছে এইচবিসি অ্যান্টিবডি। এইচবিসি অ্যান্টিবডি মেইনলি আমরা দেখবো হচ্ছে এখানে আমরা কি কি সিগনিফাই করতেছে। মেইনলি আমরা অ্যান্টিবডিটা পাই আমরা উইন্ডো পিরিয়ডে পাই, কারণ আমরা জানি উইন্ডো পিরিয়ড কাকে বলে, যখন আপনার এইচবিএস এস অ্যান্টিজেন যেটা আপনাদের যখন শেষের পর্যায়ে ডিসঅ্যাপিয়ার হয় এবং যখন অ্যাপিয়ার হবে এইচবিএস অ্যান্টিবডি, এর মাঝখানে একটা গ্যাপ থাকে। এই গ্যাপে কোনো কিছুই থাকে না এইচবিএস এর। আলটিমেটলি এই গ্যাপটাতে থাকে মেইনলি এইচবিসি অ্যান্টিবডি, এবং দিস ইজ উইন্ডো পিরিয়ড অ্যান্ড দিস পারসিস্ট ফর দ্য লং টাইম এইচবিসি অ্যান্টিবডিটা। তো আলটিমেটলি এইচবিসি অ্যান্টিবডি দেখলেই আমাদের মাথায় রাখতে হবে এটা আইদার অ্যাক্টিভ ইনফেকশন এবং ক্রনিক ইনফেকশন, যদি আইজিএম থাকে তাহলে অ্যাক্টিভ, হ্যাঁ, এবং ক্রনিক হলে আইজিজি, এবং উইন্ডো পিরিয়ড মানে ওই পিরিয়ডটাতে মেইনলি আমাদের এইচবিসি অ্যান্টিবডি এটা থাকে। তখন কিন্তু এইচবিএস অ্যান্টিবডিও থাকে না, এইচবিসিএস অ্যান্টিজেনও থাকে না, ওই সময়টাতে পুরোটাই সময় জুড়ে এইচবিসি অ্যান্টিবডি থাকে। ইট ইজ কল্ড উইন্ডো পিরিয়ড। আমরা উইন্ডো পিরিয়ড অবশ্যই গ্রাজুয়েশনে পড়ে আসছি অনেকবার, ঠিক আছে, এটা অনেক ভাইটাল একটা ইম্পর্টেন্ট টপিক ছিল। তো এইচবিই অ্যান্টিজেন মেইনলি এখানে কি করে, এটাও হচ্ছে ইনিশিয়ালি পাওয়া যায় ইনকিউবেশন বা প্রোডাম পিরিয়ড, এই সময় পাওয়া যেতে পারে, এবং আর্লি অ্যাকুট ডিজিজ এটা সিগনিফাই করে, এবং এটা হচ্ছে হাইলি ট্রান্সমিসিবিলিটি এটা ইন্ডিকেট করে, ভাইরাসটা হাইলি ট্রান্সমিসিবল, ইনফেক্টিভিটি অনেক বেশি। আর এটার এগেইনস্টে যখন অ্যান্টিবডি আমরা পাবো এইচবিই অ্যান্টিবডি, হ্যাঁ, ইনভেলপ যেটা অ্যান্টিবডি, সেটা মেইনলি আমরা সাধারণত লো লেভেল রেপ্লিকেশন, লো রিস্ক অফ ট্রান্সমিশন এন্ড ক্রনিক ক্যারিয়ার প্লাস মাইনাস হতে পারে। এটাও কিন্তু ক্রনিক ক্যারিয়ার, এটা বড় ক্রনিক ক্যারিয়ার যারা আছেন তারা এটা থাকতেও পারে না থাকতে পারে এইচবিই অ্যান্টিজেন এন্ড এইচবিই অ্যান্টিবডিটাও সেম ক্রনিক ক্যারিয়ার থাকতে পারে না থাকতে পারে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যখন একটা ইনঅ্যাক্টিভ ইনফেকশন, যখন কোনো একটা ইনফেকশন হচ্ছে তখন সেখানে আমরা দুইটাই পাবো, এইচবিএস অ্যান্টিবডিও পাবো, এইচবিসি অ্যান্টিবডিও পাবো, এস এবং সি দুইটাই পাবো। বাট যদি ভ্যাকসিনেটেড কোনো পার্সন হয় তাহলে আমরা শুধুমাত্র এইচবিএস অ্যান্টিবডিটাই পাবো, এইচবিসিটা পাবো না। ঠিক আছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে মাথায় রাখবেন সবসময় যে এইচবিএস অ্যান্টিবডি আমরা মেনলি ভ্যাকসিনেটেড পাচ্ছি, এবং এইচবিএস অ্যান্টিজেন মেনলি আমরা প্রোড্রোম ইনকিউবেশন অ্যাক্টিভ ইনফেকশনে পাচ্ছি। এইচবিসি অ্যান্টিবডিটা সাধারণত উইন্ডো পিরিয়ড আমাদের পুরোটা কভার করতেছে, অ্যাক্টিভ এবং ক্রনিক সবগুলোতেই পাচ্ছি এইচবিসি অ্যান্টিবডিটা, এবং এসবিই মেনলি আমাদের ট্রান্সমিসিবিলিটি বাড়াচ্ছে, কত মাত্রায় এটা ইনফেক্টিভিটি সেটা আমরা বুঝতে পারতেছি, এন্ড এসবিই অ্যান্টিবডি হচ্ছে লো লেভেল অফ রেপ্লিকেশন এন্ড লো রিস্ক অফ ট্রান্সমিশন, এবং ক্রনিক ক্যারিয়ার প্লাস মাইনাস থাকতে পারে, এটা ক্রনিক ক্যারিয়ারে থাকতে পারে না থাকতে পারে। আর সব দ্য লাস্ট সেটা হচ্ছে যে আপনার অ্যাক্টিভ কোনো ইনফেকশনে আমরা দুইটাই পাবো, এসবিএস অ্যান্টিবডিও পাবো, এসবিসি অ্যান্টিবডিও পাবো, কিন্তু আলটিমেটলি ভ্যাকসিনের যারা থাকবে তারা এইচবিএস অ্যান্টিবডিটাই থাকবে। তো আমরা এখন একটু দেখি এই কোশ্চেনটা, মার্কার্স ইউজুয়ালি প্রেজেন্ট ইন এ হেপাটাইটিস বি ক্যারিয়ার উইথ ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস আর। দেখেন ক্যারিয়ারের কথা বলছে, আমরা আগে এসবিএস এইচটা দাগাই দিই, লাস্টেটা দেখেন ট্রু দাগাই দিলাম, ঠিক আছে। দেন আমাকে বলছে ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস, মানে এটা ক্রনিক, অবশ্যই এইচবিসি অ্যান্টিজেন, এটা যে ক্রনিক যেহেতু বলছে, ক্রনিকে আইজিজি পাই, আইজিএম পাবো না, এটা ফলস দেখাই দিই, এবং এইচবিই অ্যান্টিজেন আমরা জানি যে এটা হচ্ছে আপনার থাকতে পারে ক্রনিক ক্যারিয়ারে প্লাস মাইনাস, সো আমরা প্লাসই ধরে নিতে পারি এসবি অ্যান্টিজেন পজিটিভ। এন্ড অ্যান্টি এসবিএস এটা তো সাধারণত আমাদের ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস ক্রনিক ক্যারিয়ারে সাধারণত আর থাকে না, ঠিক আছে, ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস থাকে না। এই অ্যান্টি এসবিএস আলটিমেটলি এটা হচ্ছে আমাদের ভ্যাকসিনেশনটাকে নির্দেশ করতেছে, তো আলটিমেটলি এটা ফলস হবে। তো আমাদের এইটা কোশ্চেন অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেকভাবে কোশ্চেন আসতে পারে। একটা পেশেন্ট 6 মাস থেকে হেপাটাইটিসে ভুগতেছে, এখন তার কি পজিটিভ পাওয়া যেতে পারে, এইচবিসি অ্যান্টিবডি আইজিজি পাওয়া যেতে পারে, হ্যাঁ, আইজিএমও পাওয়া যেতে পারে, যদি অ্যাক্টিভ ডিজিজ থাকে সেক্ষেত্রে পাওয়া যেতে পারে, হ্যাঁ। আলটিমেটলি এভাবে আমাদেরকে মনে রাখতে হবে। তো এই জিনিসটা যদি আপনারা না বুঝে থাকেন আপনাদের বলতে পারেন, আমি চেষ্টা করবো আর একবার বলার জন্য। তো এটা খুব ভাইটাল একটা টপিক, ঠিক আছে, প্রতি বছরই কোশ্চেন আসে। আচ্ছা, তো আমরা এখন দেখতে পাচ্ছি যে হচ্ছে আপনারা হচ্ছে ইনভেলপ আর ভাইরাস, এটা আমরা সবাই জানি, অনেকবারই বলা হয়েছে। ইনভেলপ ভাইরাস কি আছে আমরা জানি, ভাইরাসের মধ্যে ক্লাসিফিকেশনে ইনভেলপ ডিএনএ, নন ইনভেলপ ডিএনএ, ইনভেলপ আরএনএ, নন ইনভেলপ আরএনএ। আমরা একটু ক্লাসিফিকেশনটা আরেকবার চোখ বুলাই, সেটা হচ্ছে ডিএনএ ইনভেলপ ভাইরাস, হেপাটাইটিস বি, হার্পিস ভাইরাস, পক্স ভাইরাস, এটা হচ্ছে ইনভেলপ এইচএইচপি দিয়ে মনে রাখবেন। ডিএনএ নন ইনভেলপের মধ্যে এপিপি, এডিনো পার্ভোভাইরাস বি19 এন্ড প্যাপিলোমা ভাইরাস, এন্ড হচ্ছে আরএনএ ইনভেলপ অনেকগুলো আছে, মনে রাখতে না চাইলেও দেখেন আপনারা হচ্ছে যদি অন্যগুলো মনে রাখেন তাহলে সবগুলো হচ্ছে আরএনএ ইনভেলপ ভাইরাস বলে দিতে পারবেন, ঠিক আছে। তো অর্থোমিক্সের মধ্যে ইনফ্লুয়েঞ্জা এবিসি, প্যারামিক্সের মধ্যে মিজলস মাম্পস রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা, করোনা টোগা র‍্যাবডোফ্লাভি, রেট্রোফিলোডেল্টা, ঠিক আছে, আরএনএ ইনভেলপ ভাইরাসের মধ্যে আপনারা সবাই জানেন
এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। আর নন ইনভেলপ ভাইরাসের মধ্যে আমরা জানি করোনা ভাইরাসের মধ্যে আমরা বলতে পারি পোলিও, কক্সাকি, রিনো এন্ড হচ্ছে হ্যাপাটাইটিস এ এন্ড ক্যালিসি, রিওডোটা এবং হচ্ছে হ্যাপাটাইটিস ই। তো ইনভেলপ ভাইরাস বলছে, ডিএনএ আরএনএ কিছুই বলে না কিন্তু, জাস্ট ইনভেলপ ভাইরাস বলছে। তো করোনা কি ইনভেলপ? না, নন ইনভেলপ। হ্যাপান্ডা ভাইরাস, হ্যাপাটাইটিস বি অবশ্যই এটা ইনভেলপ ভাইরাস, ট্রু। অর্থোমিক্সো ইনভেলপ আরএনএ, ট্রু। রেট্রোভাইরাস ইনভেলপ আরএনএ, ট্রু। অ্যাডিনো ভাইরাস হচ্ছে নন ইনভেলপ ডিএনএ, দিস ইজ ফলস। ওকে, কোশ্চেন 11 শেষ করলাম। তো আমাদের ভাইরোলজির মেইনলি ক্লাসিফিকেশন এটা ইম্পর্টেন্ট। আর অনকোজেনিক যখনই আপনি দেখবেন, এটা বাদ দেওয়া যাবে না, এটা 80% যত পারেন স্টার দিবেন, ইনফিনিটি স্টার দিবেন। অনকোজেনিক ডিএনএ, অনকোজেনিক আরএনএ ভাইরাস, অনকোজেনিক ব্যাকটেরিয়া, অনকোজেনিক প্যারাসাইট, অনকোজেনিক ফাঙ্গাস, সব অনকোজেনিক পড়ে ফেলতে হবে। আমরা আজকে সেটাই পড়বো একসাথে, পাঁচটাই একসাথে আমরা পড়ে ফেলবো। তো অনকোজেনিক ডিএনএ ভাইরাসের দিকে আমরা একটু যাই। অনকোজেনিক ডিএনএ মধ্যে কি কি আছে দেখেন, হেপাটাইটিস বি হেপাটোসেলুলার কার্সিনোমা করতে পারে, এন্ড হচ্ছে হার্পিস সিম্পলেক্স টাইপ 8 এটা হচ্ছে ক্যাপোসি সার্কোমা করতে পারে, এটা হচ্ছে অ্যাসোসিয়েশন উইথ এইচআইভি থাকতে পারে। ঠিক আছে, হার্পিস সিম্পলেক্স 2 এটা হচ্ছে অনকোজেনিক ডিএনএ ভাইরাস, ইভেস্টন বার ভাইরাস, নেজোফারিঞ্জিয়াল কার্সিনোমা করে আমরা সবাই জানি, পক্স ভাইরাস এন্ড হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। 16-18 যে ভ্যারিয়েন্ট আছে সেটা মেইনলি কার্সিনোমা সার্ভিক্স, পেনিস এন্ড হচ্ছে অ্যানাস এন্ড ভালভা করতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের একদম মুখস্থ ঠোঁটস্থ, মানে ঠোঁটের আগালে থাকতে হবে, না থাকলে পরীক্ষা হলে যাওয়া যাবে না। ঠিক আছে, একদম। ঠিক আছে, তো আপনারা দেখেন যে আপনি এখানে অনকোজেনিক ডিএনএ আমরা পড়ে ফেললাম। অনকোজেনিক আরএনএ এর মধ্যে দেখেন মেইনলি দুইটা, হেপাটাইটিস সি ভাইরাস এন্ড হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস। ওকে, তো এটা হচ্ছে অনকোজেনিক ডিএনএ, অনকোজেনিক আরএনএ গেল, দুইটাই মাত্র, হেপাটাইটিস সি এন্ড হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস। এখন অনকোজেনিক ব্যাকটেরিয়া সাধারণত অনকোজেনিক না, এটা সাধারণত অ্যাসোসিয়েশন থাকে, যেটা লেন্সে লেখা আছে, হেলিকোবাক্টার পাইলোরি অ্যাসোসিয়েশন উইথ গ্যাস্ট্রিক কার্সিনোমা আমরা জানি সবাই, এবং মাল্ট মিউকাস অ্যাসোসিয়েটেড লিম্ফোয়েড টিউমার, যেটা লিম্ফোমা আর কি, টিস্যু, সরি, মিউকাস অ্যাসোসিয়েটেড লিম্ফোয়েড টিস্যু, এবং এটা লিম্ফোমা মেইনলি করতেছে। এবং আলটিমেটলি ক্যাম্পেলোবাটা জেজুনি, যেটা এটাও মাল্ট করে, লিম্ফোমা করে, এটা হচ্ছে অ্যাসোসিয়েশন থাকে এই দুইটা। মেইনলি আপনাদের জানতে হবে কোন দুইটা অর্গানিজম, কোন দুইটা ব্যাকটেরিয়া অ্যাসোসিয়েশন থাকতে পারে কার্সিনোমার ক্ষেত্রে অনকোজেনিসিটি থেকে। তো সেখানে হচ্ছে হেলিকোবাক্টার পাইলোরি এবং ক্যাম্পেলোবাটা জেজুনি, শেষ। আর অনকোজেনিক ফাঙ্গাস অ্যাসপারজিলাস ফ্লাভাস, এটা একটু আনকমন, বাট এটা হচ্ছে একমাত্র ফাঙ্গাস যে হেপাটোসেলুলার কার্সিনোমা করে, এবং আলটিমেটলি এটা রিলিজ করতেছে কি, টক্সিনটা আলফা টক্সিন বিটা 1 রিলিজ করতেছে। আলটিমেটলি এটা হচ্ছে অনকোজেনিক ফাঙ্গাস। ঠিক আছে, অনকোজেনিক ফাঙ্গাস, ফাঙ্গাসের মধ্যে অনকোজেনিক। তো এটা আমাদের মনে রাখতে হবে, এটা পুরোটা আমি একসাথে করে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়, পারলে স্ক্রিনশট নিতে পারেন, এবং একসাথে কোরিলেট করে পড়লে আপনাদের জন্য সুবিধা আর কি, বুঝতে পারছেন? কারণ অনেক সময় মনে থাকে না, একসাথে থাকলে দেখবেন অনকোজেনিক নিয়ে আর কোনো কথা নেই। আর প্যারাসাইটের মধ্যে আমরা দেখেন সিস্টোসোমা, আপনারা মনে রাখবেন এভাবে যে নিজের বডির অর্গানে আপনি দেখবেন যে হ্যাপাটিক, তারপরে কলোনিক, নিচের দিকে আসেন ভেসিকল, দেন রেকটাল। ঠিক আছে, এই চারটা কার্সিনোমা সিস্টোসোমা করে। ঠিক আছে, আর ফ্যাসিওলা হ্যাপাটিকে ক্লোরোসিস সাইনোসিস আমরা জানি, এটা হচ্ছে লিভারের মেইনলি অ্যাডিনো কার্সিনোমা অফ দ্য বাইল ডাক্ট এবং প্রাইমারি লিভার সেল কার্সিনোমা করতেছে ফ্যাসিওলা হ্যাপাটিকা এন্ড ক্লোরোসিস সাইনোসিস। এন্ড অবিস টর্কিস এন্ড ফাইবারনি যেটা আছে কোলাঞ্জিও কার্সিনোমা, মানে কমন বাইল ডাক্টের কার্সিনোমা করতেছে, এবং কার্সিনোমা অফ দ্য গল ব্লাডার করতেছে। ম্যালোরিয়া, বার্কিস লিমোমা। এই যে অনকোজেনিক বললাম, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, ফাঙ্গাস, ঠোঁটস্থ মুখস্থ, কোনো কথা নেই, টানা মুখস্থ। আচ্ছা, তো এখানে আর একটা কিছু আমরা বলি, ভাইরাসের ভাইরোলজির মধ্যে অনকোজেনিক যেহেতু ভাইরাস পড়ছে, লাইফ লং ইমিউনিটি আমরা জানি কারা দিচ্ছে, আমরা একটু দেখে নেই। এমএমআর, মিজলস, মামস, রুবেলা, এটা আপনারা ভ্যাকসিনেশন যদি দেন আর দেওয়া লাগবে না, আপনাদের জন্য এটা কাজ করবে, লাইফ লং ইমিউনিটি দিবে। ভ্যারিসেলা জুস্টার এবং হেপাটাইটিস বি এন্ড ইভেস্টন বার ভাইরাস, পিবি এন্ড ভ্যারিসেলা জুস্টার ভাইরাস। এন্ড জায়ান্ট সেল ফর্মেশন কারা কারা করতেছে, আপনি মনে রাখবেন সহজ কথা, ভি দেখবেন যখন লাস্টে, যখন ভি দেখবেন সেটা জায়ান্ট সেল ফর্মেশন। দেখেন এইচএসভি, সিএমভি, ভেরিসেলা জুস্টার ভাইরাস, ভি, আরএসভি, রেসপিরেটরি সিনজিয়াল ভাইরাস, আলটিমেটলি সব ভি লাস্টে আছে। সো জায়ান্ট সেল ফর্মেশন হচ্ছে এটা। এন্ড মিজলস, এটা একটু মনে রাখেন। ঠিক আছে, জায়ান্ট সেল ফর্মেশন করে। আর একটা জিনিস কতদিন বলেছিলাম ইনক্লুশন বডি সম্পর্কে, আরেকটু বলি। ইনক্লুশন বডি মেইনলি হচ্ছে ভাইরাল যে প্রোটিন, এগ্রিগেশন অফ প্রোটিনটা যখন সেলের ভিতরে থাকে, তখন সেটাকে বলতেছি আমরা ইনক্লুশন বডি। সেটা সেলের ভিতরে থাকতে পারে সাইটোপ্লাজমে, অথবা সেটা হচ্ছে আলটিমেটলি নিউক্লিয়াস থাকতে পারে। মনে কথা, ভাইরাস ইনফেক্টেড সেলে যদি কোনো এগ্রিগেশন অফ দিস ভাইরাল প্রোটিন থাকে, তখন তাহাকেই বলতেছি আমরা ইনক্লুশন বডি। সেটা আলটিমেটলি থাকতে পারে সাইটোপ্লাজমেও এবং নিউক্লিয়াসেও, এবং দুই জায়গাতেও থাকতে পারে। দেখেন, এটা সাইটোপ্লাজমিক মেইনলি হচ্ছে র্যাবিসে মেইনলি নেগ্রি বডি নামটা, স্মল পক্সে গার্নিয়ার বডি, আর এটা নিউক্লিয়ারের মধ্যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, সবগুলো দেখেন নিউক্লিয়াসের মধ্যে মেইনলি ডিএনএ ভাইরাস গুলো এখানে আছে। তো দেখেন এইচএসভি, কাউডাই, এই নামগুলো একটু কঠিন, যদি মনে রাখতে না পারেন তাও মোটামুটি
ক্ষতি নাই, তাও মনে রাখতে পারলে খুব ভালো আর কি। অ্যাডিনোর মধ্যে কাউড্রাইভ বি, পলিওর মধ্যে কাউড্রাইভ বি, এন্ড ভেরিসেলা জুস্টার ভাইরাস, হিমোপ্যাপিলোমা ভাইরাস, এগুলো হচ্ছে ইন্টারনিউক্লিয়ার ইনক্লুশন বডি। ঠিক আছে, এন্ড বোথ হচ্ছে মিজলস, মিজলস এর মধ্যে ওয়ার্থিন, ফ্রিংলেডি বডি, এন্ড হচ্ছে সিএমপি এর মধ্যে ওল্ডস আই, নিপা এন্ড ইয়েলো ফিভার ভাইরাস। জাস্ট আপনারা যদি বলেন যে আমার ইনক্লুশন বডি কোন কোন ভাইরাস করতেছে, জাস্ট নামগুলো পড়লেও আপনারা মানে সমস্যা নাই, মোটামুটি আপনারা অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন মোটামুটি মনে হয়। তো সেক্ষেত্রে ইনক্লুশন বডিটা ইম্পর্টেন্ট একটা টপিক, এটা থেকে প্রায় কোশ্চেন সেট হয়। তো আমরা এখন 13 নম্বর কোশ্চেন যাচ্ছি, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন আর অ্যাভেলেবল ভ্যাকসিন নিয়ে। আমার জাস্ট এই ছবিটা আপনারা যদি তুলে নিতে পারেন খুব ভালো হয়। ভ্যাকসিন নিয়ে এর বাইরে আর কোনো কথা নাই, আমি গতদিনও দেখাইছিলাম, তো সেখানে আবার দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা যাতে সুবিধা হয়, সেখান থেকে ভ্যাকসিন এগেইনস্ট ব্যাকটেরিয়া, ভ্যাকসিন এগেইনস্ট ভাইরাস। হ্যাঁ, ভ্যাকসিনের ব্যাকটেরিয়ার মধ্যে আপনারা দেখেন লাইভ আছে, কিল, টক্সয়েড, পিউরিফাইড প্রোটিন এন্ড পলিস্যাকারাইড ভ্যাকসিন। ঠিক আছে, তো লাইভের মধ্যে মেইনলি আমরা দেখতে পাচ্ছি যে আপনার হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস, হ্যাঁ, মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস, সালমোনেলা টাইফি এন্ড ফ্যাসিলিয়া টলোরেন্সিস। কিলট্রের মধ্যে আরসিভিওয়াই, রিকেশিয়া, কক্সেলিয়া এন্ড ভিব্রিও কলোরা, ইয়ারসিনিয়া। ঠিক আছে, আরসিভিওয়াই দিয়ে মনে রাখবেন, রিকেশিয়া, কক্সেলিয়া, ভিব্রিও কলোরা এন্ড ইয়ারসিনিয়া, আরসিভিওয়াই। এন্ড টক্সয়েডের মধ্যে ডিপিটি, ডিপিটি হচ্ছে ডিপথেরিয়া এবং হচ্ছে পার্টুসিস এন্ড হচ্ছে টিটেনাস। ঠিক আছে, ডিপিটি টক্সয়েড ভ্যাকসিন। এন্ড পিউরিফাইড প্রোটিনের মধ্যে মেইনলি থাকতেছে হচ্ছে ব্যাসিলাস, তিনটা বি দিয়ে মনে রাখবেন, ব্যাসিলাস অ্যানথ্রাসিস, বর্ডেলা পার্টুসিস এন্ড বোর্ডেলিয়া বার্ডোফি। এন্ড পলিস্যাকারাইড ভ্যাকসিন আমরা জানি ক্যাপসুলেটেড অর্গানিজম যেগুলো আছে, যেমন আপনারা দেখেন স্টেফিলোকোকাস নিউমোনি, মেনিনজাইটিস এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এগুলোর মাধ্যমে পলিস্যাকারাইড সেটা নিয়ে ভ্যাকসিন প্রডিউস করা হচ্ছে ওদের এগেইনস্টে। ঠিক আছে, আর ভ্যাকসিন এগেইনস্ট ভাইরাসের মধ্যে সবাই লাইফ, জাস্ট কিল গুলো মনে রাখেন। কিল মধ্যে হচ্ছে আরএজে মানে রাজ, মানে র্যাবিস, হেপাটাইটিস এ এন্ড জাপানিজ এনকেফালাইটিস। এন্ড লাইফ কিল দুইটাই হতে পারে, পোলিও এবং ইনফ্লুয়েঞ্জাতে। পোলিওতে দুইটা হতে পারে লাইফ কিল কিভাবে, এটা হচ্ছে স্যাবিন, এটা হচ্ছে সক। স্যাবিন হচ্ছে লাইফ, সকতে কে আছে কিল্ড, এটা হচ্ছে ইনজেক্টেবল ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। এন্ড ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, ঠিক আছে, বোথ লাইফ এন্ড কিল ভ্যাকসিন হচ্ছে পোলিও এন্ড ইনফ্লুয়েঞ্জা। এন্ড সাব ইউনিট আমরা সবাই জানি হেপাটাইটিস বি, বাট বাকি তিনটা দেখেন, ইনফ্লুয়েঞ্জা, ভেরিসেলা জুস্টার এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ঠিক আছে, অবশ্যই মনে রাখতে হবে। এই ভ্যাকসিন নিয়ে আর কোনো কোশ্চেন নেই, এর মধ্যে যা যা আছে, কোনটা লাইফ, কোনটা কিল, কোনটা হচ্ছে বোথ, কোনটা হচ্ছে সাব ইউনিট, কোনটা রিকম্বিনেন্ট সাব ইউনিটের মধ্যেই পড়বে আলটিমেটলি। এন্ড পলিস্যাকারাইড কোনটা, কোনটা হচ্ছে আপনার লাইভ ভ্যাকসিন, হ্যাঁ, পিউরিফাইড প্রোটিন কোনটা, টক্সয়েড কোনটা, এভাবে কোশ্চেন গুলো কিন্তু অনেকবার বহুবার আসছে। তো এই কোশ্চেন গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে দেখেন লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন আর অ্যাভেলেবল, দেখেন রুবেলা অবশ্যই ট্রু, র্যাবিস এটা ফলস, এটা তো কিল্ড, র্যাবিস রাজ, র্যাবিস, তারপরে হেপাটাইটিস এ এন্ড হচ্ছে জাপানিজ এনকেফালাইটিস, এটা কিল ভ্যাকসিন। এন্ড পোলিও ডিজিজ, পোলিওর ক্ষেত্রে আমরা এটা হচ্ছে পোলিওর মধ্যে আমরা দেখেছি যে অ্যাভেলেবল হচ্ছে এটা, এটা ভুল লিখছি, এটা ট্রু হবে, পোলিও ডিজিজের ক্ষেত্রে এটা ট্রু হবে, সি নাম্বারটা। আচ্ছা, ইয়েলো ফিভার ভাইরাসের ক্ষেত্রে এটা ট্রু, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে বোথ আছে যেহেতু, তো আলটিমেটলি বোথ লাইফ এন্ড কিল্ড, সো এখানে ট্রু হবে। ঠিক আছে, তো আমরা এখন নেক্সট টপিকে যাচ্ছি, লাস্ট টপিক, সেটা হচ্ছে মাইক্রোলজি, প্যারাসিটোলজি। মাইক্রোলজি নিয়ে আমাদের একটা কোশ্চেন দেখেন যে হচ্ছে মেডিকেলি ইম্পর্টেন্ট ডাইমরফিক ফাঙ্গাই কোনগুলো। ঠিক আছে, ডাইমরফিক ফাঙ্গাই কোনগুলো। তো আমরা জানি যে ডেভিডসনের এখানে একটা ফিগার আছে, এখান থেকে দেখে নেন ডাইমরফিক ফাঙ্গাই কোনগুলো। এক্সাম্পল সেখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলোই সিস্টেমিক ফাঙ্গাস, যেগুলো সবগুলাই, যেমন হিস্টোপ্লাজমা, কপিরিওডিস, বায়োপেরিওডিস এন্ড ব্লাস্টোমাইসিস। এন্ড সেক্ষেত্রে আবার এসপোরোটিক্স আছে এবং নেফি আছে, ম্যালাসেজিয়া আছে। তো আলটিমেটলি ডাইমরফিক ফাঙ্গাই হচ্ছে দুই পাশে থাকতে পারে, ইস্ট হিসেবেও থাকতে পারে এবং মোল্ড হিসেবেও থাকতে পারে, দুইটাই হচ্ছে ডাইমরফিক। এবং ইস্ট হচ্ছে দুইটা, ক্যান্ডিডা, ক্রিপ্টোকক্কাস শেষ। এবং এখানে হচ্ছে ফিলামেন্টাস এর মধ্যে মেনলি এমডিএফ এ, মানে মেনলি হচ্ছে আপনার ওই মিউকোরালিস, ডার্মাটোফাইটস এর যেগুলো আছে সবগুলাই, যেমন এপিডার্মোফাইটন, ট্রাইকোফাইটন, মাইক্রোএসপোরাম, এগুলা, আর হচ্ছে অ্যাসপারজিলাস। ঠিক আছে, ফিউসারিয়াম। তো এই জিনিসগুলো হচ্ছে ফিলামেন্টাস। তো ডাইমরফিক নিয়ে আমাদের কোশ্চেনটা আসছে। তো হিস্টোপ্লাজমা ক্যাপসুলোটাম সিস্টেমিক, যেহেতু এটা অবশ্যই ডাইমরফিক, ট্রু। ব্লাস্টোমাইসিস এটাও ট্রু, কারণ হচ্ছে এটা সিস্টেমিক। এসপোরিচিক্স এটাও ট্রু। ক্যান্ডিডা হচ্ছে আমরা জানি অপরচুনিস্টিক্স, এবং ক্রিপ্টোকক্কাস অপরচুনিস্টিক্স আমরা জানি, বা এটা ইস্ট হিসেবে আমরা বলতে পারি, বাট অপরচুনিস্টিক হিসেবে আমরা আলাদাভাবে এই ক্লাসিফিকেশনটা আমরা সবাই জানি। তো জাস্ট আপনাদের দেখানোর জন্য আরেকবার নিয়ে আসছি, সেখানে হচ্ছে কিটোনিয়াস, সাবকিটোনিয়াস, সিস্টেমিক এন্ড অপরচুনিস্টিক আমরা জানি, সবাই এটা আমরা জানি। তো সেক্ষেত্রে আপনারা এটা দেখেন, অপরচুনিস্টিকের মধ্যে ক্যান্ডিডা অ্যালবিকাস এবং ক্রিপ্টোকক্কাস নিউফর্মিস এখানে রয়েছে। তো আলটিমেটলি ক্যান্ডিডা এবং ক্রিপ্টোকক্কাস হচ্ছে অপরচুনিস্টিক মাইকোসিস। ঠিক আছে,
এখন প্যারাসাইটে যাওয়ার আগে একটু ক্লাসিফিকেশনটা দেখে নিচ্ছি। প্যারাসাইট সাধারণত দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে প্রোটোজোয়া এককোষী, হেলমিনথিস বহুকোষী। ঠিক আছে, প্রোটোজোয়ার মধ্যে আমরা জানি প্যালোডিয়া, কালাজ্বর মানে প্লাজমোডিয়াম, লিশমেনিয়া ডোনোভানি, তারপর হচ্ছে জিয়ারডিয়া লিমলিয়া, তারপর টাইকোমোনাস ভাইজানালিস, টক্সোপ্লাজমা গন্ডি। হ্যাঁ, এইভাবে আপনারা এই জিনিসটা আপনাদের রিকল করার জন্য ক্লাসিফিকেশন খুব একটা আসে না, বাট আপনি যখন দেখবেন যে এই ক্লাসিফাই প্রোটোজোয়া বা হেলমিনথিস গুলা এই জায়গায় আপনারা প্লেস করতেছেন, তখন দেখবেন আপনাদের মনে থাকার সম্ভাবনাটা বাড়ে যাবে। কারণ হচ্ছে যখন অনেক কোশ্চেন আসে যে ক্লাসিফিকেশন থেকে আসে না, বাট ওই হেলমিনথিস বা ওই হচ্ছে সিস্টো বা ট্রেমাটোসটা আপনার ওই ডিজিজটা করতেছে, তখন আপনি এটা যখন চোখে ভাসাবেন তখন আপনাদের জন্য অনেক মনে থাকবে। তো আলটিমেটলি হেলমিনথিসের মধ্যে দুই ধরনের আছে, প্লাটি হেলমিনথিস, নেমাটো হেলমিনথিস। প্লাটি হেলমিনথিসের মধ্যে দুইটা, সিস্টোড এন্ড ট্রেমাটোড। সিস্টোডের মধ্যে দেখেন টিনিয়া সাইজাইনাটা, আমরা সবগুলো এখানে আছে, টিনিয়া সোলিয়ান, তিনটা একাইনোকাস গ্রানুলোসাস এন্ড হাইমেনোলেপিস নানা, হাইমেনোলেপিস ডিমোনাটা। ঠিক আছে, তো এখন ট্রেমাটোডস এর মধ্যে আমরা দেখেন তিনটার নাম আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সিস্টোসোমা হেমাটোবিয়াম ইউরিন কে পছন্দ করে, সিস্টোসোমা হেমাটোবিয়াম ইউরিন এবং ভেসিকল মানে আমাদের ব্লাডার কে পছন্দ করে। সিস্টোসোমা ম্যানসনি সাধারণত লিভার কে পছন্দ করে, এফেক্ট দ্য লিভার। ঠিক আছে, এন্ড জ্যাপোনিকাম মেনলি সিএনএস কে পছন্দ করে, এই জন্য জ্যাপোনিকাম সিএনএস মানে মেনিনজাইটিস বা এনকেফালাইটিস এসব ডিজিজ করতে পারে। একমাত্র সিস্টোসোমার মধ্যে জ্যাপোনিকাম আপনার সিএনএস টাকে ইনফেক্ট করতে পারে। ম্যানসনি সাধারণত লিভার কে করবে ইনফেক্ট, এন্ড হচ্ছে হেমাটোবিয়াম সাধারণত বললাম যেটা ইউরিনারি ব্লাডার, ইউরিন এগুলোকে পছন্দ করে, ব্লাডারের ক্যান্সার পর্যন্ত করতে পারে। সিস্টোসোমা হেমাটোবিয়াম আমরা অনকোজেনিক প্যারাসাইট পড়ে আসছি। And নেমাটোহেলমিনথেসের মধ্যে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস, রাউন্ডওয়ার্ম, অ্যানগাইলোস্টোমা ডিডোনালি, নিকেটার আমেরিকাস, এরা দুজন ভাই ভাই, এন্ড এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, স্ট্রাঙ্গোলারিস এন্ড উচেরিয়া ব্যাংক্রফটি। ঠিক আছে, একমাত্র উচেরিয়া ব্যাংক্রফটি হচ্ছে টিস্যু নেমাটোড, বাকিগুলো ইন্টেস্টিনাল নেমাটোডস। এগুলোকে বলা হয় নেমাটোডস। কাকে নেমাটোডস বলে? নেমাটো হেলমিনথিস বলে এখানে নেমাটোডস, ইন্টেস্টিনাল নেমাটোডস। নেমাটোডস হচ্ছে এগুলা এবং সিস্টোড হচ্ছে এগুলা। তো আমরা প্যারাসাইটের মধ্যে একটা কোশ্চেন আসছে দেখেন, যে প্যারাসাইট দ্যাট হ্যাভ ইন্টারমিডিয়েট হোস্ট অ্যাজ এ পার্ট অফ দেয়ার লাইফ সাইকেল। ইন্টারমিডিয়েট হোস্ট কাকে বলে? যেখানে প্যারাসাইট তাদের লার্ভার স্টেজটা পার করে। ঠিক আছে, তাহাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। এবং ম্যান অ্যাক্ট অ্যাজ এ ইন্টারমিডিয়েট হোস্ট নিয়ে এই কোশ্চেনটা আসছে। তো আমরা এখানে এটা দেখে আসি কোথায় কোথায় আমাদের মানুষ ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে কাজ করে। তো আমরা এখানে মনে রাখার সুবিধার জন্য দেখেন, ম্যালোরিয়া কালাজ্বর একসাথে বললেন, তারপরে হচ্ছে টিনিয়া এবং একানোকক্কাস। একানোকক্কাস দুইটা আছে, গ্রানুলোসাস, একানোকক্কাস মাল্টিফোকালিস। এবং টিনিয়া সোলিয়ান আছে এবং টক্সোপ্লাজমা আছে। টক্সোপ্লাজমা হচ্ছে মেইনলি ডেফিনিট হোস্ট হচ্ছে ক্যাট। ঠিক আছে, ম্যান হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। টক্সোপ্লাজমা ডেফিনিট হোস্ট কিন্তু ক্যাট, এবং ম্যান হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। ম্যালোরিয়া ডেফিনিট হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট আমরা জানি। ম্যালোরিয়া ডেফিনিট হোস্ট হচ্ছে মসকিউটো, যেটা আমাদের কালাজারের মধ্যে হচ্ছে স্যানফ্লাই। এন্ড দেন হচ্ছে টিনিয়া সোরিয়ানের মধ্যে মেইনলি ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে কাজ করতে পারে এবং ডেফিনিট হোস্ট হিসেবেও কাজ করতে পারে। ঠিক আছে, আর ট্রাইচেনেলা ব্যাবেশিয়া, এটা হচ্ছে ম্যান অ্যাক্টাস ইন্টারমিডিয়েট হোস্ট। তো আমরা দেখি এখানে প্যারাসাইট দ্যাট হ্যাভ ইন্টারমিডিয়েট হোস্ট অ্যাজ এ পার্ট অফ দ্য লাইফ সাইকেল অনেকবার আসছে দেখেন, এমডিএমএস এ 15তে আসছে, 18তে আসছে, 19-এ আসছে। সো এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ম্যান অ্যাক্টাস ইন্টারমিডিয়েট হোস্ট কোথায় কোথায় পাওয়া করতে পারে? টিনিয়া সোরিয়ান অবশ্যই করে, টক্সোপ্লাজমা গন্ডি অবশ্যই করে, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস এর নাম শুনি নাই, ওখানে নাই। তো টাইকোমোনাস ভ্যাজানালিস এটা করবে না, এবং একানোকক্কাসে দুইটাই করবে, গ্রানুলোসাস এবং মাল্টিফোকালিস। এটা হচ্ছে এই যে 8টা নাম আছে, এই 8টা নামই হচ্ছে আপনার ম্যান অ্যাক্ট অ্যাজ এ ইন্টারমিডিয়েট হোস্ট। ঠিক আছে, এই দুইটা এই যে মনে রাখতেই হবে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, অনেকবার আসছে। তো নেক্সট লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে আমাদের প্যারাসাইট হুইচ ইনফেক্ট নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমকে কারা কারা ইনফেক্ট করতেছে, এরকম কিছু কোশ্চেন আসে। নার্ভাস সিস্টেমকে ইনফেক্ট করতেছে কারা কারা, লাংস ইনফিল্ট্রেটিং এ কারা কারা আছে, অটো ইনফেকশন কারা কারা করতেছে, কোনটা ইউরিনকে ইউরিনের পাওয়া যাচ্ছে, কোনটা ব্লাডে পাওয়া যাচ্ছে, কোনটা অ্যানিমিয়া করতেছে, এই জিনিসগুলো আপনারা এক নাগারে এক সিরিয়ালি আপনারা সব বিষয় নোট করে ফেলবেন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে আছে, প্লাস লেনজে আছে। যদি সাজাতে না পারেন আমাদেরকে বলবেন, আমরা সাজানোর চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা এখন প্রশ্নটা হচ্ছে প্যারাসাইট হুইচ ইনফেক্ট নার্ভাস সিস্টেম। তো নার্ভাস সিস্টেমে আমরা একটু দেখে নেই। দেখেন, প্যারাসাইট কজিং সিএনএস ইনফেকশন, প্রোটোজোয়া এবং হেলমিনথিস, আমি দুটো আলাদা করছি বললাম যে ক্লাসিফিকেশন থেকে। দেখেন, তো প্রোটোজোয়ার মধ্যে আমরা জানি ফ্যালসিপেরাম সেরেব্রাল ম্যালেরিয়া করতেছে, কিন্তু তো আমরা জানি তো এখানে সিএনএস ইনফেক্ট হচ্ছে। টক্সোপ্লাজমা এনকেফালাইটিস করে, মাথায় রাখবেন, খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাসাইট হচ্ছে কি জানেন? টক্সোপ্লাজমা। খুবই কোশ্চেন এখান থেকে সেট হয়, যে কোনো ধরনের এর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার, কমপ্লিকেশন, সাথে হচ্ছে এর ক্যারেক্টারিস্টিক্স কিছু জিনিস, কোনটা ইন্টারমিডিয়েট হোস্ট, কোনটা ডেফিনিট হোস্ট, কোনটা হচ্ছে ইনফেক্টিভ ফর্ম, খুবই
রিসেট হয়। টক্সোপ্লাজমটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। এন্ড টাইপোনোসোমা দুই ধরনের আছে আমরা জানি, ব্রুজি এন্ড ক্রুজি। ক্রুজিতে সি আছে, তো সিতে সিএনএস, তো আলটিমেটলি টাইপোনোসোমা ক্রুজি হচ্ছে এনকেফালাইটিস করতেছে, ব্রুজি না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। একান্থা মইবা এটা হচ্ছে প্রোটোজোয়া যেটা, আর নেগলারিফারিয়া ফৌলারি মেনিনজাইটিস করতেছে একমাত্র এন ফাউলারি, যেটা নেগলাফারিয়া ফৌলারি, এটা হচ্ছে মেনিনজাইটিস করতেছে, ঠিক আছে। এখন হচ্ছে অ্যান্টামোeba হিস্টোলাইটিকা যেটা আছে, সেটা আলটিমেটলি সিএনএস ইনফেকশন করতেছে, ব্রেনে অ্যাবসেস করতেছে। তো হেলমিনথিসের মধ্যে মেনলি আপনারা দেখেন একানোকাস গ্রানুলোসাস, টিনিয়া সোলিয়াম, প্যারাগোনিমাস ওয়েস্টারমানি এন্ড স্ট্রাকোরালিস এন্ড সিস্টোসোম জ্যাপোনিকাম। বলছিলাম জ্যাপোনিকামটা হচ্ছে সিএনএস ইনফেকশন করে, হিমাটোবিয়ামটা হচ্ছে ইউরিনকে পছন্দ করে, এবং ম্যানসোরিটা হচ্ছে লিভারকে ইনফেক্ট করতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সিএনএস ইনফেকশনের একটা চার্ট। আর ভাইরাসও আমরা একটু পড়ে ফেলি, কোনটা কোনটা ভাইরাস ইনভেডিং সিএনএস। আমরা জানি পোলিও মাইলাইটিস করে, কিন্তু ওয়াইল্ড পোলিও নামে একটা পোলিও আছে যেটা সিএনএস কে ইনফেক্টেড করে, ঠিক আছে। সো পোলিও ইজ ওয়ান অফ দেম যেটা ইনভেডিং সিএনএস, ওকে। এন্ড হচ্ছে ভেরিসেলা জুস্টার ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স, বড় দুইটা ভাইরাস, এন্ড র্যাবিস ভাইরাস তো আমরা জানি, এন্ড হচ্ছে আপনার মিজেলসও হচ্ছে ইনভেডিং সিএনএস। তো আমাদের এটা হচ্ছে কোশ্চেন সেশনের সাথে আমরা জাস্ট টপিক গুলো একটু আলোচনা করলাম, যেটা আপনাদের মানে এক্সটেন্সিভ টপিক গুলো যাতে আপনারা একটু গুছায় নিতে পারেন, চেষ্টা করেছি যতটুকু পারা যায় গুছায় দেওয়ার জন্য। তো এটা হচ্ছে আমাদের আজকের সেশন। তো আপনাদের যদি কারো কোশ্চেন থাকে, লাস্টে একটা কথা বলি, সেটা হচ্ছে ডোন্ট স্টপ হোয়েন ইউ আর টায়ার্ড, স্টপ হোয়েন ইউ আর ডান, উইসলি স্ন্যাপস বলছিল। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, কখনো আপনারা স্টপ হবেন না। যদি আপনারা যতক্ষণ পর্যন্ত না আপনার লক্ষ্যে পৌঁছাইছেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের স্টপ হওয়া যাবে না। সো আলটিমেটলি আপনাদের পড়তেই হবে, আমাদের ডাক্তারদের পড়াশোনা ছাড়া কোনো গতি নাই। সো আপনারা যত আর্লি পড়াশোনা স্টার্ট করবেন, যারা জুনিয়র তাদেরকে বলবো তত আর্লি আপনারা চান্স পাবেন। একদিন আগে পড়াশোনা শুরু করেন, আপনি একদিন আগে পোস্ট গ্রাজুয়েশনে চান্স পাবেন। একদিন পরে পড়াশোনা শুরু করেন, একদিন পরে চান্স পাবেন। আপনারা যত লেট করবেন, আলটিমেটলি আপনাদের ক্যারিয়ারে লেট হবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। যাদের সাপোর্ট আছে তারা আমার কাছে মনে হয় পড়াশোনা শুরু করেন। এক্সাম ব্যাচ আমি বলেছি আবারও, যারা হচ্ছে আপনারা আগে থেকে কোনো ব্যাচ ইয়াতে ছিলেন বা আগে একবার পড়াশোনা করা আছে, তাদের জন্য এটা খুব বেশি ফ্রুটফুল হবে এক্সাম ব্যাচটা। আর যারা আপনারা হচ্ছে জব করেন, তাদের জন্য এটা অনেক ফ্রুটফুল হবে, কারণ অনেক সময় পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনারা যদি চর্চার মধ্যে রাখেন, কোনো টপিক রিভিশন দেন, তাহলে আপনাদের জন্য অনেক বেশি হেল্প হবে পরবর্তীতে। তো রিভিশনের কোনো বিকল্প নেই। আপনি যখন এটা সাবজেক্ট ফাইনাল দিবেন, মক দিবেন, টপিক রিভিশন দিবেন, তখন দেখবেন একটা টপিকই আপনার 5 থেকে 6 বার পড়া হয়েছে। তো সেটাও নট এনাফ, আরো পড়তে হবে, কারণ এত ভাস্ট, সবকিছু মনে রাখা সম্ভব না। তো আমি জাস্ট চেষ্টা করেছি আপনাদের কেমনে কিভাবে কতটুকু আপনাদের এক্সটেনশন করতে হবে, কতটুকু সুপারফিশিয়ালি পড়তে হবে, এতটুকু দেখাই দেওয়ার জন্য। তো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, তাহলে আমাকে বলতে পারেন। আমাদের আজকের সেশন এখানেই শেষ হচ্ছে। তো ভাইয়া আমি কি শেষ করে দিব? ভাইয়া আছেন কেউ? ভাইয়া লাস্টে হেপাটাইটিস মার্কারটা আরেকবার বলবেন প্লিজ। আচ্ছা, হেপাটাইটিস মার্কার না, আচ্ছা ওকে, আমি চেষ্টা করছি আরেকবার শেয়ার করার জন্য। হেপাটাইটিস মার্কার, ওকে, স্ক্রিন শেয়ার করছি আরেকবার। ওকে, হেপাটাইটিস মার্কার আমরা একটু যাই। আমাদের একজন কোশ্চেন করেছে হেপাটাইটিস মার্কার, ঠিক আছে। মেইনলি হেপাটাইটিস মার্কারের আমরা আগে সেরোলজি মার্কার কি কি আছে সেটা আমরা একটু আগে জেনে নিই। সেটা হচ্ছে এসবিএস, এজি, এইচবিসি মানে সারফেস অ্যান্টিজেন বলি আমরা, সিএবি না বলে সারফেস অ্যান্টিজেন, সিতে কোর অ্যান্টিজেন, এন্ড হচ্ছে ইনভেলপ অ্যান্টিজেন। এগুলা জিনিস সবাই হচ্ছে ব্লাডে থাকে। জাস্ট আপনারা দেখেন, এগুলার অ্যান্টিবডিও আছে আমরা জানি। সারফেস অ্যান্টিজেন এগেইনস্টে হচ্ছে অ্যান্টিবডি, সারফেস অ্যান্টিবডি, কোর অ্যান্টিবডি, এন্ড হচ্ছে ইনভেলপ অ্যান্টিবডি। তো সেক্ষেত্রে সবাই হচ্ছে ব্লাডে থাকে এক্সেপ্ট এইচবিসি অ্যান্টিজেন, এটা মাথায় রাখবেন। এইচবিসি অ্যান্টিজেন কোথাও ব্লাডে পাওয়া যায় না, ঠিক আছে। শেষ। 2 নম্বর কথা হচ্ছে সিগনিফিকেন্স গুলো আমাদের জানতে হবে। একটা ভাইরাসে ইনফেক্টেড একজন হলো, এইচবিএস এজি দিয়ে তো প্রথমে একটা অ্যান্টিজেন ঢুকবে, তাই না? সেই অ্যান্টিজেন যখন থাকবে, তখন আমাদের কি কি জিনিস ইন্ডিকেট করতে পারে? প্রথম কথা হচ্ছে একটা অ্যাক্টিভ ইনফেকশন, অবশ্যই এটা রিসেন্ট যেহেতু ঢুকছে। তো সেক্ষেত্রে আপনার অ্যাক্টিভ ইনফেকশন এটা সিগনিফাই করতে পারে। ইনকিউবেশন পিরিয়ডও এটা পাওয়া যেতে পারে। প্রোড্রোম ফেজ, মাইডেমিক ফেজ, প্রোড্রোম ফেজ, ফার্স্ট
15 দিন 20 দিন এটা আমরা পেতে পারি। এটা ইভেন 6 মাসও থাকতে পারে। যদি 6 মাসের কখনো বেশি হয়ে যায় তখন তাহাকে বলবো আমরা ক্রনিক ক্যারিয়ার। এটা মাথায় রাখতে হবে। এসবিএস এজি যদি 6 মাসের বেশি থাকে কারো বডিতে তাহাকে বলা হয় ক্রনিক ক্যারিয়ার, ঠিক আছে? এবং এটা যখন ইনকিউবেশন পিরিয়ডেও আমরা পাবো, প্রোড্রোম ফেজেও পাবো, অ্যাক্টিভ ইনভেশনও এটা পাবো। এখন যদি বলা হয় এসবিএস অ্যান্টিবডি, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের দেখেন এটা হচ্ছে অ্যান্টিবডি যখন ফর্ম করবে সময় লাগে। অ্যান্টিবডিটা এসবিএস অ্যান্টিজেন যখন ডিসঅ্যাপিয়ার করবে এবং নতুন যখন অ্যান্টিবডিটা ফর্ম করবে এই দুইটার মাঝখানে কিছুদিন থাকে, ওটাকে বলা হচ্ছে উইন্ডো পিরিয়ড, তাই না? তো উইন্ডো পিরিয়ডের পরেই সাধারণত এসবিএস অ্যান্টিবডিটা আমাদের হাতে পাই বা প্রেজেন্টেশনে পাই। তো সেক্ষেত্রে আমরা এটা কখন পেতে পারি? এক নম্বর হচ্ছে পাস্ট ইনফেকশন, ওই সময় আমরা ভাবতেছি যে না পাস্ট কোনো ইনফেকশন হয়েছে এই কারণে এটা অ্যান্টিবডি পজিটিভ। এন্ড ভ্যাকসিনেশনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এই নাম্বার কোশ্চেনটাই আসে, ভ্যাকসিনেশনে কোনটা পাওয়া যায়? এইচবিএস অ্যান্টিবডি পজিটিভ পাওয়া যায়। এটা হচ্ছে মেইন কোশ্চেন এখানকার, সবচেয়ে বেশিবার আসছে এটাই, ভ্যাকসিনেশনে এইচবিএস অ্যান্টিবডি পাওয়া যাবে, ঠিক আছে? দেন আমরা আসি এসবিসি অ্যান্টিবডি। এসবিসি অ্যান্টিবডি বলছিলাম উইন্ডো পিরিয়ড, disappearing of SBS antigen and appearing of SBS antibody, there is a time in between them. তো সেক্ষেত্রে ওই সময়টাতে বলা হয় উইন্ডো পিরিয়ড এবং এই সময়টাতে শুরু করে এবং পুরোটা সময় জুড়েই এসবিসি অ্যান্টিবডি পাওয়া যায়। সো আলটিমেটলি অ্যাক্টিভ ইনফেকশন, ক্রনিক অ্যাক্টিভ ইনফেকশনের ক্ষেত্রে আমরা এসবিসি অ্যান্টিবডি আইজিএমটা পাবো যেহেতু অ্যাক্টিভ ইনফেকশন। এন্ড দেন ক্রনিক ইনফেকশনের ক্ষেত্রে আমরা জানি এসবিসি অ্যান্টিবডি আইজিজিটা পাবো। এন্ড হচ্ছে এইচবিই অ্যান্টিজেন যেটা, এটা হচ্ছে আমাদের এসবিসি অ্যান্টিবডি গেল, তাই না? তো সেখানে ক্রনিক এবং অ্যাক্টিভ ইনফেকশন উইন্ডো পিরিয়ডে আমরা এটা পেতে পারি, ঠিক আছে? আর এসবিই অ্যান্টিজেনে কিছুই না, এটা হচ্ছে ইনভেলপ, এটা হচ্ছে জাস্ট এসবিএস এজির মতোই, ইনকিউবেশনে পাবো, প্রোড্রোমে পাবো, ক্রনিক ক্যারিয়ারে পেতে পারি, নাও পেতে পারি। তো আরেকটা হচ্ছে এটা ইন্ডিকেট করে হাই রেট অফ ট্রান্সমিসিবিলিটি, সো হাই রেট অফ ইনফেক্টিভিটি। তো এইটা হচ্ছে এসবিইএ অ্যান্টিজেন যখন আমরা পাবো তখন ভাববো যে না এটার ট্রান্সমিসিবিলিটি অনেক হাই। আর এটার এগেইনস্টে যখন অ্যান্টিবডি পাবো এসবিই অ্যান্টিবডি, সেক্ষেত্রে লো লেভেল রেপ্লিকেশন এন্ড লো রিস্ক অফ ট্রান্সমিশন এন্ড ক্রনিক ক্যারিয়ারে এটাও প্লাস মাইনাস থাকতে পারে। বাট নোট একটা কথা আপনাদের আবারও বলতেছি যেটা সবচেয়ে বেশিবার আসে, আমরা কিন্তু অ্যাক্টিভ ইনফেকশন দুইটাই পাইতে পারি, এইচবিএস অ্যান্টিবডি পেতে পারি এবং এইচবিসি অ্যান্টিবডিও আইজিএম বা আইজিজি পেতে পারি। বাট যখন আপনি একটা ভ্যাকসিনেটেড পার্সন থাকবে, ভ্যাকসিন এটা হবে, এটা ভুল বানান হয়েছে, তো সরি, তো সেক্ষেত্রে ভ্যাকসিনেটেড পার্সনের ক্ষেত্রে আলটিমেটলি এইচবিএস অ্যান্টিবডিটাই প্রেজেন্ট থাকবে, এখানে কোনো এইচবিসি অ্যান্টিবডি প্রেজেন্ট থাকবে না, এটাই হচ্ছে মেইন কথা। এইচবিএস অ্যান্টিবডি মানে হচ্ছে ভ্যাকসিনেটেড, এইচবিসি অ্যান্টিবডি আইজিএম মানে অ্যাকিউট এবং এইচবিসি অ্যান্টিবডি আইজিজি মানে ক্রনিক, শেষ উইন্ডো পিরিয়ডে এইচবিসি অ্যান্টিবডি শেষ। আর হচ্ছে এসবিএস অ্যান্টিজেন এবং এইচবিই অ্যান্টিজেন দুইটাই হচ্ছে সেম টু সেম, দেখা যাচ্ছে যে প্রোড্রোমে আপনার হচ্ছে অ্যাক্টিভ ইনফেকশন এটা পাওয়া যাচ্ছে এবং ইনকিউবেশন পিরিয়ডও এটা পাওয়া যাচ্ছে, হ্যাঁ। আর মাথায় রাখবেন যে যেটা বলতেছিলাম যে হচ্ছে এসবিএস এজি যদি 6 মাসের বেশি থাকে তাহাকে বলতেছে যে 6 মাসের বেশি থাকলে ক্রনিক ক্যারিয়ার বলা হবে। এখন আমরা একটু কোশ্চেনটা দেখি। কোশ্চেনটা ছিল হচ্ছে মার্কার্স ইউজুয়ালি প্রেজেন্ট ইন হেপাটাইটিস বি ক্যারিয়ার উইথ ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস। তো এই মার্কারটা আমরা দেখেন কি কি এখানে পয়েন্ট আপনি মার্কিং করবেন। এটা ক্যারিয়ার বলছে, তার মানে এইচবিএস অ্যান্টিজেন পজিটিভ থাকবে মোর দেন 6 মান্থস। তো আমাদের এইচবিএস অ্যান্টিজেন ই নাম্বার অপশনটা ট্রু দিলাম আগে, ঠিক আছে? এন্ড উইথ ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস এবং ক্রনিক বলছে, তো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের ক্রনিক ডিজিজ। তো আইজিএম পাবো না, আমরা আইজিজি পাবো। তো সেক্ষেত্রে এইচবিসি আইজিজি হলে এটা ট্রু হতো, সি নাম্বার অপশনটা, যেহেতু ক্রনিক সো এটা ফলস হবে। এন আপনারা দেখেন অ্যাক্টিভ হেপাটাইটিস, অ্যাক্টিভ হেপাটাইটিসের ক্ষেত্রে আমরা জানি এসবিই অ্যান্টিজেন থাকতে পারে, অবশ্যই এটা ট্রু দিব। কিন্তু অ্যান্টি এসবিএস এন্ড এটা পাবো না, কারণ হচ্ছে এটা ক্রনিক ক্যারিয়ার স্টেজে হয়ে গেছে, এটা 6 মাসের বেশি সময় ধরে। এবং ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিসে কিন্তু এইচবিএস অ্যান্টিবডি পাবো না, পাবো মেইনলি ভ্যাকসিনেটেড পার্সনের ক্ষেত্রে, ঠিক আছে? এইচবিএস অ্যান্টিবডি পাবো। আর মানে হেপাটাইটিস বি ভাইরাল ডিএনএ লোড এটা আমরা সবসময় পাই, ঠিক আছে? এটা আমাদের একটা ভাইরাল লোড দেখা হয় আর কি, হেপাটাইটিস বি ভাইরাল লোড ডিএনএ তে। তো এটা হচ্ছে আমাদের মেইনলি মার্কার, মার্কারটা খুবই ইম্পর্টেন্ট, কোন অ্যান্টিজেন বা কোন মার্কারটা কখন পাচ্ছি আমরা, এসবিএস এজি কখন পাচ্ছি, এইচবিসি অ্যান্টিজেন কখন পাচ্ছি, এই সিগনিফিকেন্স গুলো আমাদের অবশ্যই জানতে হবে। এখান থেকে প্রায় প্রতি বছরই অনেক কোশ্চেন আসে, ঠিক আছে? তো আমি এটাই মার্কার ছিল। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন, আহ, আমরা চেষ্টা করছি। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে। আহ
যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, না হলে আমাদের রাত অনেক হয়ে গেছে, কালকে থেকে রমজান শুরু হচ্ছে, সো আই থিঙ্ক ভাইয়া শেষ করে দিব নাকি পার্টিসিপেন্ট? হ্যালো, স্যার হ্যালো ভাইয়া, হ্যাঁ শেষ করে স্যার দিব নাকি? জি জি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হ্যালো, জি স্যার শেষ করে দেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর হচ্ছে কোভিড সিচুয়েশনে সবাই নিরাপদে থাকেন। সবাইকে রমজান মুবারকের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড শুভরাত্রি। ওকে।